আমরা অত্যন্ত দুঃখিত। আমাদের হঠাৎ করেই ইন্টারনেট ইন্টারাপশনের কারণে আমাদের লাইভটা হঠাৎ করেই কেটে গিয়েছে। এটার জন্য আমি আমি আবারও লাইভটাকে একটু আবার শুরু কর। আমরা হঠাৎ করে দেখতে পাচ্ছি যে আমাদের নেটে একটা প্রবলেম দেখা দিছে। আচ্ছা, ওকে, আমরা আমরা একটু একটু কমেন্ট করে জানাবো যে আমরা কি ভয়েসটাকে ঠিকঠাক মতো শুনতে পাচ্ছি কিনা, কারণ আমরা আমরা একটু একটু কমেন্ট করে জানাবো। আচ্ছা, ওকে, আচ্ছা, আমরা যেটা দেখতে পাচ্ছি যে কমেন্টটা চেক করো, ওখানে বসে। আচ্ছা, তো যাই হোক, আমরা দেখতে পাচ্ছি এখানের মধ্যে আমরা যে প্রশ্নটার মধ্যে ছিলাম, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, যে রিফ্রেনের ব্যবহারের মধ্যে আমরা ছিলাম। রিফ্রেন মানেই হচ্ছে কোনো কিছু থেকে কাউকে বিরত রাখা বা কোনো কিছু থেকে বিরত থাকা। তো যেহেতু আমি অলরেডি এখানের মধ্যে রিফ্রেন পেয়ে গিয়েছি, তাহলে রিফ্রেনের সাথে আমরা এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যেটা যোগ করব সেটা হচ্ছে ফ্রম। রিফ্রেন ফ্রম। কিছু ওয়ার্ডের সাথে কিছু প্রিপোজিশন ফিক্সড, যেমন ধরেন অ্যাকিউজড মানে অভিযুক্ত করা আর কি। অ্যাকিউজডের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফিক্সড, সেটা হচ্ছে অফ, মানে অ্যাকিউজড অফ, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটা ফিক্সড। তো ঠিক একইভাবে অ্যাবস্টেইন, অ্যাবস্টেইন মানেও কিন্তু বিরত থাকা। অ্যাবস্টেইনের সাথেও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি হয়? ফ্রম হয়। তো ঠিক একইভাবে রিফ্রেন, রিফ্রেনের সাথেও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হচ্ছে ফ্রম। রিফ্রেন ফ্রম, এটা হচ্ছে ফিক্সড। বিষয়টা বুঝতে পেরেছেন? ওকে, তাহলে এবার আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একমাত্র অপশন নাম্বার ডি তে তাকায় দেখেন, এখানে রিফ্রেন আছে এবং রিফ্রেনের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হচ্ছে ফ্রম। রিফ্রেন ফ্রম, এই যে অপশন নাম্বার ডি তে আছে কিন্তু। আসেন এবার আমরা একটু দ্রুত প্রশ্নগুলো সলভ করে ফেলি। 2 নম্বর কোয়েশ্চেনে আমরা দেখতে পাচ্ছি এখানের মধ্যে আছে হচ্ছে আপনার আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স, সঠিক সেন্টেন্সটা খুঁজে বের করতে বলা হচ্ছে। দেখেন এখানে শুরুতেই কিন্তু দেয়া আছে ইয়াস্টারডে। ইয়াস্টারডে মানেই হচ্ছে গতকাল। তো আমরা জানি যে গতকাল, ইয়াস্টারডে মানেই হচ্ছে আপনার গতকাল, তার মানে বোঝাই যাচ্ছে এটা পাস্ট টেন্স। তো যেহেতু গতকাল পাস্ট টেন্সকে বোঝাচ্ছে, অপশন নাম্বার এ এটা আপনি নিতে পারবেন না, কারণ এই হ্যাজ হচ্ছে প্রেজেন্ট টেন্স, এটা নেওয়া যাবে না। অপশন নাম্বার বি তে এখানে ডিড পাস্ট টেন্স, আবার ডিড এর পরে V3 বসাই দিছে। আমরা জানি ডিড এর পরে তো ভার্বের বেস ফর্মটা বসবে, ডিড এর পরে তো বেস V3 বসে না। তো সেই ক্ষেত্রে অপশন নাম্বার বি যেটা, এটা আমরা কেটে দিব। অর্থাৎ যদি এখানে এরকম থাকতো যে হ্যাড গান, এই যে হ্যাড গান, তাহলে আমরা চিন্তা করতে পারতাম। যদিও হ্যাড গান এখানে হবেই না, কারণ পাস্ট পারফেক্ট টেন্স সিঙ্গেল সেন্টেন্সের মধ্যে বসে না। পাস্ট পারফেক্ট টেন্স হতে হলে অবশ্যই একটা পাস্ট ইনডিফিনিট টেন্সও লাগবে। কেমন? আচ্ছা, যাই হোক, অপশন নাম্বার সি তে দেখেন এই যে হ্যাড গান আছে, এবং কেন অপশন নাম্বার সিটা হলো না, এই অপশনটা কেন হলো না, এটার ব্যাখ্যা কিন্তু আমি অপশন নাম্বার বি এর ক্ষেত্রেই বলে দিয়েছি। অর্থাৎ হ্যাড গান হচ্ছে একটা পাস্ট পারফেক্ট টেন্স। যদি আপনাকে পাস্ট পারফেক্ট টেন্স নিতে হয়, তাহলে অবশ্যই বাক্যে একটা পাস্ট ইনডিফিনিট টেন্সও লাগবে। একক কোনো বাক্যে, সিঙ্গেল কোনো সেন্টেন্সে আপনি পাস্ট পারফেক্ট টেন্স বসাতে পারবেন না। তো প্রশ্ন হচ্ছে আমি কেন একক বাক্যে পাস্ট পারফেক্ট টেন্স বসাতে পারবো না? রিজনটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স মানেই হচ্ছে দুইটা ঘটনার মধ্যে যেটা আগে ঘটে গেছে। অতীতে দুইটা ঘটনা ঘটছে, এই দুইটা ঘটনার মধ্যে যেই ঘটনাটা আগে ঘটবে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, আর বাকি যে ঘটনাগুলা সেগুলো পাস্ট ইনডিফিনিট টেন্স। এই বিষয়টা আমি আপনাদেরকে একদম ক্লিয়ারলি বুঝিয়েছি আমার লেকচার 1-এ। আমাদের এই যে ফ্রি জব ফাউন্ডেশন কোর্স,
জব ফাউন্ডেশন কোর্সের আজকে হচ্ছে লেকচার 2 চলে, কিন্তু লেকচার 1 যেটা আমি গত সপ্তাহে নিয়েছি, লেকচার 1-এ কিন্তু অলরেডি আমি টেন্স পড়িয়েছি এবং সেখানে পাস্ট পারফেক্ট টেন্সের একদম ডিটেইলস ব্যবহারটা কিন্তু আমি শিখিয়েছি। যারা ক্লাসটা মিস করেছেন তারা অবশ্যই ওই ক্লাসটা একটু করে নেবেন। সো অপশন নাম্বার সি হচ্ছে না, একমাত্র অপশন নাম্বার ডি তে তাকায় দেখেন, এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, সেটা হচ্ছে ওয়েন্ট। সো এখানে ডেফিনেটলি সঠিক অ্যান্সার কোনটা হবে? অপশন নাম্বার ডি হবে। ওকে, আচ্ছা এবার আমরা চলে যাই আমাদের নেক্সট কোয়েশ্চেন, 3 নাম্বার কোয়েশ্চেন। এখানে বলা হচ্ছে ওয়ান অফ দ্য 4 সেন্টেন্সেস গিভেন বিলো ইজ গ্রামাটিক্যালি রং। অর্থাৎ এখানে 4টা বাক্য আছে, এই 4টা বাক্যের মধ্যে একটা বাক্য হচ্ছে গ্রামাটিক্যালি রং। কোন বাক্যটা গ্রামাটিক্যালি রং সেটা আমাদেরকে একটু বলতে হবে। কোন বাক্যটা গ্রামাটিক্যালি রং সেটা আমাকে একটু বলতে হবে, ঠিক আছে? আচ্ছা, অধরা এখানে কমেন্ট করছেন, আসসালামু আলাইকুম ভাই, অ্যাডমিশনে 2018 সালে রাজশাহী ইউসিসি শাখায় আপনার ক্লাস করেছি, এখন চাকরির প্রস্তুতির সময়ও বহুদিন আপনার ক্লাস করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আচ্ছা, তো যাই হোক, আমাদের ভাই ও বোনেরা যারা আমাদের ক্লাসে যুক্ত আছেন, আপনারা নিশ্চিত থাকেন, আপনারা ক্লাসগুলো করতে থাকেন। আপনার ইংরেজির যে প্রবলেমগুলো আছে ধীরে ধীরে ইনশাল্লাহ সলভ হয়ে যাবে, তবে সেই জন্য সময় লাগবে। তো যাই হোক, এখানে কোন বাক্যটা গ্রামাটিক্যালি ভুল সেটা আপনাকে বের করতে হবে। কোনটা গ্রামাটিক্যালি ভুল? অপশন নাম্বার এ তে তাকায় দেখেন, হি হ্যাজ নো ডিজায়ার ফর ফেম। মনে রাখবেন, ডিজায়ার শব্দের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিন্তু ফরই হয়। ডিজায়ারের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি হবে? ফর হবে। তার মানে অপশন নাম্বার এ কিন্তু কারেক্ট, এখানে কোনো গ্রামাটিক্যাল ভুল নাই। অপশন নাম্বার বি তে যান, দেখেন এখানে ইন্টেন্ট বলে একটা শব্দ আছে, পাইছেন? মনে রাখবেন, কিছু ভার্ব আছে, যেই ভার্বগুলোর পরে আপনাকে অবশ্যই ইনফিনিটিভ বসাইতে হবে। কিছু ভার্ব, যেমন ধরেন এই যে ইন্টেন্ট, এটা একটা ভার্ব, তাই না? তারপর হচ্ছে এক্সপেক্ট, এই যে এক্সপেক্ট এটা একটা ভার্ব। ওয়ান্ট, কেমন? ওয়ান্ট এটা একটা ভার্ব। হোপ এটা একটা ভার্ব। তারপর হচ্ছে ম্যানেজ, এই যে ম্যানেজ এটা একটা ভার্ব। রিকোয়ার, এই যে রিকোয়ার, ঠিক আছে, এটা একটা ভার্ব। সো এরকম পরীক্ষায় খুব বেশি আসে, মানে চাকরির পরীক্ষায় খুব বেশি আসে এরকম কিছু কমন কমন ভার্ব আছে, এগুলো মুখস্থ করে ফেলবেন। যেমন এখানে আমি কয়েকটা দিয়েছি, কিন্তু এগুলো মোস্ট পপুলার: রিকোয়ার, ম্যানেজ, ইন্টেন্ট, এক্সপেক্ট, ওয়ান্ট, হোপ, আরো একটা আছে ডিজায়ার। কেমন? তো যাই হোক, এই টাইপের যে ভার্বগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই ভার্বগুলোর পরে সাধারণত ইনফিনিটিভ বসে, মানে 2+ ভার্ব বসে। তো আপনারা দেখেন এখানে ইন্টেন্ডের পরে কিন্তু আইএনজি আছে, ইন্টেন্ডের পরে কিন্তু এখানে 2+ ভার্ব নাই। তার মানে আমরা এই অপশনটা কেটে দিব। অপশন নাম্বার বি হচ্ছে গ্রামাটিক্যালি ভুল, এই অপশনটা গ্রামাটিক্যালি ভুল। এখানে হওয়া উচিত ছিল ইন্টেন্ডের পরে বলা উচিত ছিল টু গো। অর্থাৎ আপনি যদি এভাবে বলতেন যে আই ইন্টেন্ড টু গো টু রাজশাহী, তাহলে বাক্যটা ঠিক ছিল। কিন্তু আমি দেখতে পাচ্ছি ইন্টেন্ডের পরে আইএনজি বসাই দিছে, তার মানে অপশন নাম্বার বি হচ্ছে গ্রামাটিক্যালি রং। আমাদের প্রশ্নে চেয়েছে গ্রামাটিক্যালি রং বাক্য কোনটা, অপশন নাম্বার বি হচ্ছে গ্রামাটিক্যালি রং বাক্য, তার মানে এটাই সঠিক অ্যান্সার আর কি। আর বাকি দুটো অপশন দেখেন, এই যে হি ইজ টু মাইজারলি টু পার্ট উইথ হিজ মানি, যেমন এই যে টু এবং টু, আমরা জানি টু এর সাথে টুই বসে। আমরা বলি না যে সে এত দুর্বল যে হাঁটতে পারে না, হি ইজ টু উইক টু ওয়াক, সে এত দুর্বল যে হাঁটতে পারে না, হি ইজ টু উইক টু ওয়াক। সো আপনি বুঝতে পারতেছেন এখানের মধ্যে এই যে টু এর সাথে এখানের মধ্যে টুটা কিন্তু পেয়ার ম্যাচ করে, মানে এত দুর্বল যে কিছু করতে পারে না, এই অর্থে মূলত আমরা টু টু বসাই। সেই অর্থে এই সেন্টেন্সটা কিন্তু ঠিকই আছে, গ্রামাটিক্যালি ঠিক আছে, মিনিংও ঠিক আছে। আচ্ছা, আর লাস্টে দেখেন এই বাক্যটার স্ট্রাকচার পুরোপুরি ঠিক। দেখেন, হি হ্যাজ ইনভাইটেড মি ফর ডিনার, অর্থাৎ সে আমাকে রাতের খাবার গ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছিল। সে আমাকে রাতের খাবারের জন্য আমন্ত্রণ জানিয়েছে। কে জানিয়েছে? সে জানিয়েছে। কি করেছে? আমন্ত্রণ করেছে। কাকে করেছে? আমাকে করেছে। কিসের জন্য করেছে? ফর ডিনারের জন্য করেছে। অর্থাৎ একটা ইংরেজি বাক্যের যে সিকোয়েন্স থাকে, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এক্সটেনশন, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এক্সটেনশন, এবং আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা, অর্থাৎ বাক্যের সকল গুণাগুণ অপশন নম্বর ডিতে কিন্তু সঠিকভাবেই আছে। তার মানে এখানে কোনো গ্রামাটিক্যালি কোনো ভুল নাই, কোনো রং নাই। তার মানে আমাদের যেটা চেয়েছে গ্রামাটিক্যালি রং কোনটা, নিঃসন্দেহে অপশন নাম্বার বি। এবার আমরা চলে যাচ্ছি নেক্সট কোয়েশ্চেন।
কোয়েশ্চেন নাম্বার 4, দেখেন এখানে কি লেখা আছে, হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট, নিচের কোন বাক্যটা সঠিক। আপনারা কি কমেন্ট করে একটু বলতে পারবেন যে এখানে কোন বাক্যটা সঠিক। আর এই যে প্রশ্নটা আপনারা খেয়াল করছেন, এই প্রশ্নটা আসছিল 29 বিসিএস পরীক্ষায়, 29তম বিসিএস এ এই প্রশ্নটা আসছিল। কিন্তু এই প্রশ্নটা যে কতটা গুরুত্বপূর্ণ আপনারা জানেন যে অনেক অনেক পরীক্ষায়, সেটা অ্যাডমিশনের পরীক্ষা হোক, জবের পরীক্ষা হোক, অনেক পরীক্ষায় কিন্তু আপনার এই প্রশ্নটা ঘুরে ফিরে বারবার করে এসেছে এবং আপনি নিশ্চিত থাকেন সামনের দিনও আসবে। এবং এই যে কারেকশনটা চেয়েছে এটা মূলত আর্টিকেলের ব্যবহার থেকে। আর্টিকেলের ব্যবহার, আমাদের মধ্যে যারা চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা রয়েছে, আমরা কিন্তু অনেকেই খুবই খুবই অনীহা প্রকাশ করি, মানে আমরা এটা পড়ি না বলতেই চলে। কোন টপিকটা বলেন তো? আর্টিকেল। অর্থাৎ আর্টিকেল এ কখন হয়, এন কখন হয়, আর্টিকেল দি কখন হয়। আমাদের অনেকের ধারণা এগুলো তো খুব সহজ, এগুলো আমরা এমনিতেই পারবো। কিন্তু আর্টিকেলের মধ্যে এরকম বেশ কিছু ব্যবহার আছে যেগুলো আপনাকে অবশ্যই প্র্যাকটিস করে যেতে হবে, রুলস গুলা মুখস্থ করে যেতে হবে, তাই না? ওগুলাকে বুঝে নিতে হবে, বুঝে বুঝে সেগুলাকে অ্যাপ্লাই করতে হবে, প্র্যাকটিস করতে হবে, তা না হলে কিন্তু সহজ প্রশ্ন আপনাকে আটকাই দিবে। তো এখানে একটা মানে নিয়মটা হচ্ছে এরকম, দেখেন এখানে একটা শব্দ আছে, সেটা হচ্ছে ইউনিক। আপনারা দেখতেই পাচ্ছেন ইউনিক বানানটা কিন্তু ইউ দ্বারা শুরু হয়েছে, তাই তো? এবং উচ্চারণটাও কিন্তু ইউ এর মতোই হচ্ছে। এরকম আরো কিছু শব্দ, যেমন ইউনিভার্সিটি। খেয়াল করেন, ইউনিভার্সিটি শব্দের উচ্চারণ কিন্তু ইউ এর মতো, শুরু হয়েছে ইউ দ্বারা। অর্থাৎ যেই যেই শব্দের শুরুতে ইউ আছে এরা তো ভাওয়েল, তাই না? এরা কি বলেন দেখি? এরা হচ্ছে ভাওয়েল, এরা হচ্ছে ভাওয়েল। আমরা তো জানি যে লেটার মানে অক্ষরগুলো দুই ভাগে বিভক্ত। কিছু কিছু লেটারকে আমরা বলি হচ্ছে আপনার কনসোনেন্ট, আর কিছু লেটারকে আমরা বলি ভাওয়েল। ইংরেজিতে 5টা লেটারকে আমরা ভাওয়েল বলি, এ, ই, আই, ও, ইউ, তাই তো? এর মধ্যে আমরা কিন্তু একটা ভাওয়েল লেটার পেয়ে গেছি। তো সাধারণত ভাওয়েলের আগে কিন্তু আর্টিকেল এন বসে, তাই না? ভাওয়েলের আগে কিন্তু কে বসে বলেন তো? আর্টিকেল এন বসে। কিন্তু যদি ভাওয়েল ইউ এর উচ্চারণ ইউ এর মতোই হয়, সেই ক্ষেত্রে আপনি আর্টিকেল এন বসাবেন না, আর্টিকেল এ বসাবেন। অর্থাৎ যতগুলো শব্দের শুরুতে ইউ থাকবে এবং যাদের উচ্চারণটা ইউ এর মতোই হবে, তো তাদের পূর্বে আমরা এন বসাবো না, তাদের পূর্বে আমরা এ বসাবো। ঠিক আছে? সো অপশন নাম্বার এ তে তাকায় দেখেন যে এখানে এন বসাইছে, এই কারণে অপশন নাম্বার এ আমরা কেটে দিব। ওকে, অপশন নাম্বার বি তে দেখেন এখানে কিন্তু এ আছে, এই যে দিস ইজ আ ইউনিক কেস, তার মানে এটা হতে পারে, অপশন নাম্বার বি হইতে পারে। অপশন নাম্বার সি তে এখানে আবার ভেরি নিয়ে আসছে, ভেরি এবং ইউনিক এই দুটা শব্দ কিন্তু একই অর্থ প্রদান করে। অর্থাৎ সহজ কথায় এই ভেরি এবং ইউনিক দুটাকে পাশাপাশি বসানো যাবে না, কারণ এটাকে বাহুল্য দোষ বলে, বাংলায় এটাকে বাহুল্য দোষ বলে, যে কারণে হচ্ছে আপনারা দুটো শব্দকে পাশাপাশি ইউজ করতে পারবে না। একই কারণে এই যে মোস্ট ইউনিক, মোস্ট এবং ইউনিক এই দুটো শব্দকে পাশাপাশি বসানো যাবে না। আরেকটা কথা একটু বলে রাখি, ইংরেজিতে কিছু শব্দ আছে, যেমন ধরেন এই যে এখানে কি লেখা আছে ইউনিক, এরকম আরো কিছু শব্দ আছে ভাই, যেমন ধরেন পারফেক্ট, এই যে পারফেক্ট এটা একটা শব্দ। তারপর হচ্ছে সুপ্রিম, এই যে সুপ্রিম এটা একটা শব্দ, কেমন? এরপরে স্কয়ার, এই যে স্কয়ার এটা একটা শব্দ। তার মানে ইউনিক, সুপ্রিম, স্কয়ার, রাউন্ড, পারফেক্ট, রেক্টেঙ্গুলার, এরকম কয়েকটা শব্দ আছে। আমি আবারও বলছি, ইউনিক, সুপ্রিম, স্কয়ার, রাউন্ড, পারফেক্ট, রেক্টেঙ্গুলার, এই কয়েকটা শব্দের পূর্বে আপনি কখনোই মোর বসাইতে পারবেন না, মোর, এদের পূর্বে মোর বসবে না। এই শব্দগুলোর পূর্বে আপনি মোস্ট বসাইতে পারবেন না, মোস্ট। এই শব্দগুলোর পূর্বে আপনি ভেরি বসাইতে পারবেন না, এই যে ভেরি। তাহলে খাতার মধ্যে লিখতেছেন তো? আমি তো বারবার করে বলেছি যে আমাদের ক্লাসগুলো যখন করবেন, একদম পুরো অফলাইন ব্যাচে যেভাবে আপনারা খাতা কলম খুলে নোট করে করে আপনারা ক্লাস করেন, ঠিক একইভাবে আমাদের ক্লাসগুলো ঠিক সেভাবে করবেন। ঠিক আছে? এতে করে আপনার বিষয়গুলো মনে থাকবে এবং এটাকে আপনি পরীক্ষার হলে ব্যাপকভাবে অ্যাপ্লাই করতে পারবেন। আমি আবারও বলছি, ইউনিক, সুপ্রিম, স্কয়ার, রাউন্ড, পারফেক্ট, রেক্টেঙ্গুলার, এই যে শব্দগুলো বললাম, এই শব্দগুলোর পূর্বে মোর অথবা মোস্ট অথবা ভেরি বসানো যাবে না। এদের পূর্বে মোর বসবে না, মোস্ট বসবে না, ভেরি বসবে না। লিখছেন কি? ঠিক আছে, তো লিখেন যে এদের পূর্বে মোর বসবে না, মোস্ট বসবে না, ভেরি বসবে না। ঠিক আছে? আচ্ছা, ওকে, তাহলে আসেন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি অপশন নাম্বার সি তে ভেরি আছে, এই কারণে এটা কেটে দিলাম। অপশন নাম্বার ডি তে মোস্ট আছে, এটা কেটে দিলাম।
তার মানে সঠিক উত্তর অবশ্যই অপশন নাম্বার বি, এই যে দিস ইজ আ ইউনিক কেস। আশা করি বুঝতে পেরেছি। ওকে ওকে, তো আসেন আমরা এখন আমাদের নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। ওকে, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এই প্রশ্নটা এটা 26 বিসিএস এ আসছিল এবং এই প্রশ্নটা খুব জনপ্রিয় একটা প্রশ্ন। কোনো অপশন পরিবর্তন না করে এই প্রশ্নটা অসংখ্য চাকরির নিয়োগ পরীক্ষায় কিন্তু আসছে। যারা জব সলিউশন সলভ করতেছেন আপনারা নিশ্চয়ই এই প্রশ্নটার সাথে বিশেষভাবে পরিচিত, যে অন টাইম এবং ইন টাইম দুইটার মধ্যে পার্থক্য আছে একটা। তো আপনারা জানেন, দেখেন এখানে লেখা আছে ইন টাইম, ঠিক আছে? এখানে কি লেখা আছে? এখানে লেখা আছে ইন টাইম। ওকে, এখানে লেখা আছে ইন টাইম, আর এখানে কি লেখা আছে বলেন তো? এখানে লেখা আছে হচ্ছে আপনার অন টাইম, তাই তো? তাহলে ইন টাইম এবং অন টাইম দুইটার মধ্যে পার্থক্য আছে। যখন আপনি ইন টাইম বলবেন এর মানে হচ্ছে নির্ধারিত সময়ের আশেপাশে। যেমন ধরেন আমাদের আজকের ক্লাসটা রাত 9টায় হওয়ার কথা ছিল, কিন্তু ধরেন আমি 9টার ক্লাসটা 9টার 5 মিনিট আগেই শুরু করে দিছি, অথবা 9টার ক্লাসটা আমি 5 মিনিট পরে শুরু করেছি। অর্থাৎ আশেপাশে, খুব বেশি ডিস্টেন্স না, হয়তো কিছু আগে বা কিছু পরে আমি শুরু করেছি, সেটাকে আমরা বলবো ইন টাইম। নির্ধারিত সময়ের কিছু আগে অথবা কিছু পরে, সেটা হচ্ছে ইন টাইম। কিন্তু ধরেন আমাদের আজকের ইংরেজি ক্লাসটা ছিল রাত 9টার সময় এবং আমি ঠিক 9টার সময়ই আমি ক্লাসটা স্টার্ট করেছি, তাহলে সেই ক্ষেত্রে আমি বলবো অন টাইম। অন টাইম মানে হচ্ছে একদম যথাযথ সময়ে, মানে একদম সঠিক সময়ে। বিষয়টা বুঝতে পেরেছে? তাহলে এখন আপনারা আমাকে একটু বলেন যে আজকের ক্লাসটা আমি যদি 9টার ক্লাসটা 9টায় শুরু করি তাহলে সেই ক্ষেত্রে আমি কি বলবো? অন টাইম। আর যদি 9টার ক্লাসটা কিছু আগে স্টার্ট করি তাহলে আমি বলবো ইন টাইম। তো ট্রেনের ক্ষেত্রে বলা হচ্ছে দ্য ট্রেন ইজ রানিং ড্যাশ টাইম। আপনারা কি কখনো দেখছেন যে ট্রেন নির্ধারিত সময়ের আগেই ছেড়ে চলে যায়? অবশ্যই না। ট্রেন কিন্তু নির্ধারিত সময়ের মধ্যেই কিন্তু ছাড়ে, মানে নির্ধারিত সময়ই কিন্তু ছাড়ে। অর্থাৎ ধরেন 6টার সময় ট্রেন ছাড়ার কথা, 6টার সময় কিন্তু সে ছাড়বে। 9টায় ছাড়ার কথা, 9টার সময় কিন্তু সে ছাড়বে, কিছু ব্যতিক্রম ছাড়া আর কি। অর্থাৎ ট্রেনের যদি আপনার কোনো কিছু ফেসে যায় সেই ক্ষেত্রে হচ্ছে আপনার কখনো কখনো আমরা দেখি যে ট্রেন অনেক পরে ছাড়তেছে, সেটা হচ্ছে ব্যতিক্রম, এক্সেপশন। বাট সাধারণ নিয়মটা হচ্ছে ট্রেনের যেই সময়টা দেয়া থাকে ওই সময় কিন্তু আপনার ট্রেনটা ছাড়া হয়। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু ইন টাইম বলবো না, আমরা কি বলবো? আমরা অন টাইম বলবো। ঠিক আছে? তো দেখেন এখানে লেখা আছে দ্য ট্রেন ইজ রানিং অন টাইম, অর্থাৎ নির্ধারিত সময়েই ট্রেনটা যাত্রা শুরু করেছে। ঠিক আছে? আচ্ছা, আর বাকি অপশনগুলো এটার সাথে কোনো রিলেশনই নাই। ঠিক আছে? অর্থাৎ টু টাইম, উইথ টাইম এরকম কোনো এক্সপ্রেশন গ্রামারের মধ্যে নাই। বুঝতে পারছেন? তাহলে সঠিক উত্তর অপশন নাম্বার বি। এবার আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাই, কোয়েশ্চেন নাম্বার 6। দেখেন, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। আপনারা কি আমার টেন্সের ক্লাসটা করেছিলেন? টেন্সের ক্লাসে আমি আপনাদেরকে পাস্ট পারফেক্ট টেন্সটা পড়িয়েছিলাম। সো পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমি আপনাদেরকে বলছিলাম পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা, তাই না? বলেন তো স্ট্রাকচারটা কি ছিল? পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা ছিল হচ্ছে হ্যাড প্লাস V3, রাইট? পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে হ্যাড প্লাস V3, তাই তো? তো আমি কি বলেছিলাম মনে আছে? অর্থাৎ দুইটা ঘটনা, অতীতের দুইটা ঘটনা, অতীতের দুইটা ঘটনা, দুইটা ঘটনার মধ্যে যেটা আগে ঘটা যাবে, আগে, সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট, আর যেটা পরে ঘটবে সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। আরেকটা নিয়ম আপনাদেরকে বলেছিলাম, সেটা হচ্ছে বিফোর আফটারের বিষয়টা, তাই না? অর্থাৎ যদি আপনি দেখেন যে একটা শব্দ আছে বিফোর, মানে একটা কানেক্টর, সেটা হচ্ছে বিফোর। আবার ধরেন আরেকটা কানেক্টর আছে, সেটা হচ্ছে আফটার। তো যখনই বাক্যে আপনারা বিফোর শব্দটা দেখবেন, বিফোরের আগে হ্যাড প্লাস V3 হয়। আর যদি আপনি আফটার দেখেন তাহলে আফটারের পরে হ্যাড প্লাস V3 হয়। ঠিক আছে? তো এই সূত্রটা একটু মনে রাখবেন, এটা ছোটবেলায় পড়ছিলেন আপনারা, যে বিফোরের পূর্বে হ্যাড প্লাস V3 মানে পাস্ট পারফেক্ট, আফটারের পরে হ্যাড প্লাস V3 মানে পাস্ট পারফেক্ট। তার মানে হ্যাড প্লাস V3টা বিফোরের আগে বসবে, আফটারের পরে বসবে। সো আমরা এই যে অপশনগুলো দেখতে পাচ্ছি, প্রতিটা অপশনে দেখেন যে বিফোর আছে, খেয়াল করেন, এই যে বিফোর আছে, খেয়াল করছেন, এই যে বিফোর আছে। আবার দেখেন এখানেও কি আছে? বিফোর আছে। তো আমাদের কাজটা কি বলেন দেখি? আমাদের কাজ হচ্ছে বিফোরের পূর্বে মানে বিফোরের আগে হ্যাড প্লাস V3 খুঁজে বের করা, তাই তো? তো আমরা একটু চেক করব। অপশন নাম্বার এ তে দেখেন এখানে কিন্তু কোনো হ্যাড প্লাস V3 নাই, তাই না? তার মানে এই অপশনটা বাদ।
অপশন নাম্বার বি তে দেখেন এখানে বিফোর এর পূর্বে কিন্তু হ্যাড প্লাস ভি3 আছে, তার মানে এটা হতে পারে। অপশন নাম্বার সি তে বিফোর এর পূর্বে দেখেন এখানে ভি2 দেয়া আছে, মানে পাস্ট টেন্স দেয়া আছে, এখানেও কিন্তু হ্যাড প্লাস ভি3 নাই, তার মানে এটাও বাদ। অপশন নাম্বার ডি তে দেখেন বিফোর এর পূর্বে এখানেও দেখেন মানে কন্টিনিউয়াস টেন্স দেয়া আছে, কিন্তু হ্যাড প্লাস ভি3 কিন্তু নাই, তার মানে অপশন নাম্বার ডিও আমরা কি করব, আমরা কেটে দিব। তাহলে আমরা বুঝতেই পারতেছি অপশন এ, সি এবং ডি এই তিনটে অপশনে কোথাও বিফোর এর পূর্বে হ্যাড প্লাস ভি3 কিন্তু নাই, তার মানে তিনটে অপশনই বাদ। সঠিক উত্তর অপশন নাম্বার বি, কারণ এখানে বিফোর এর পূর্বে দেখেন এই যে পাস্ট পারফেক্ট আছে, আবার বিফোর এর পরে পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, তার মানে পাস্ট পারফেক্ট টেন্সের নিয়মটা সঠিকভাবে অপশন নাম্বার বি তে অ্যাপ্লাইড হয়েছে, তার মানে এই বাক্যটাই কারেক্ট সেন্টেন্স। ওকে, নেক্সট, আপনারা ক্লাস কি বুঝতে পারতেছেন কিনা একটু কমেন্ট করে জানায়েন। ঠিক আছে, আজকের ক্লাসটা কি আপনারা ঠিকঠাক মতো বুঝতে পারতেছেন কিনা অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন। ওকে, আচ্ছা এবার চলে আসেন নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 7। কোয়েশ্চেন নাম্বার 7, আমরা এখন 7 নাম্বার প্রশ্নে চলে আসছি, সিলেক্ট দ্য কারেক্ট সেন্টেন্স। আচ্ছা, এই যে প্রশ্নটা আপনারা দেখতে পাচ্ছেন, এই প্রশ্নটা কিন্তু আসছে রিলেটিভ প্রোনাউন থেকে। এটা কোত্থেকে আসছে? এটা আসছে রিলেটিভ প্রোনাউন থেকে। এই সেন্টেন্সটার মধ্যে দেখেন একটা রিলেটিভ প্রোনাউন আছে, সেটা হচ্ছে হু। তো আমরা জানি হু দ্বারা কিন্তু ব্যক্তিকে বোঝানো হয়, তাই না, মানে মানুষকে বোঝানো হয়। সো এই হু দ্বারা যেই ব্যক্তিকে বোঝানো হচ্ছে, যেই মানুষটাকে বোঝানো হচ্ছে, সেই মানুষটাকে হু এর ঠিক আগেই বসাইতে হবে। তো দেখেন অপশন নাম্বার এ তে হু এর ঠিক আগে কিন্তু আছে টল। টল হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, টল তো কোনো মানুষের নাম না, বা এটা তো কোনো মানুষকে বোঝাচ্ছে না, তার মানে বোঝাই যাচ্ছে রিলেটিভ প্রোনাউন হু এর ঠিক আগে ব্যক্তি থাকার কথা, যে ব্যক্তিকে সে নির্দেশ করবে সেই ব্যক্তি থাকার কথা, বাট সেই ব্যক্তিটা কিন্তু এখানে নাই, মানে অ্যান্টিসিডেন্টটা এখানে নাই। আমি আসলে একটু কঠিন ভাবে না বলে আপনাদেরকে একটু সহজে বোঝানোর চেষ্টা করতেছি, কারণ এখানে আমি যদি আবার অ্যান্টিসিডেন্ট শব্দটা উচ্চারণ করি তাহলে সেই ক্ষেত্রে আরো অনেক বিষয় চলে আসে। একদম ডিটেইলসে, অর্থাৎ একদম ডিটেইলসে যদি রিলেটিভ প্রোনাউন আপনি জানতে চান তাহলে আমাদের নিয়মিত লেকচারে অংশগ্রহণ করবেন, যেই লেকচারটা রিলেটিভ প্রোনাউনের উপর অনুষ্ঠিত হবে। বুঝতে পেরেছেন? যেমন টেন্সের উপর আমাদের লেকচার অনুষ্ঠিত হয়েছে, ঠিক একইভাবে প্রোনাউনের উপর লেকচার অনুষ্ঠিত হবে। প্রোনাউনের মধ্যে আবার ভাগ আছে, রিলেটিভ প্রোনাউনের উপর একটা লেকচার অনুষ্ঠিত হবে, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের উপর লেকচার অনুষ্ঠিত হবে। আবার ধরেন হচ্ছে আপনার যাদের প্রবলেম হচ্ছে নাউনের উপর, ডিটারমিনার্স, এগুলোর উপর আলাদা আলাদা লেকচার আছে, মানে যার যেখানে প্রবলেম সেই সিকোয়েন্সটা দেখে ক্লাসগুলোতে অংশগ্রহণ করবেন। ঠিক আছে, তো যাই হোক, রিলেটিভ প্রোনাউনের রেগুলার ক্লাসে আমি আপনাকে ডিটেলসে বিষয়টা বোঝাবো। আজকের ক্লাসে একটু সহজে বুঝাচ্ছি যে যখন আপনি হু দেখবেন আপনি মেক শিওর করবেন যে হু এর ঠিক আগে মানুষের নাম মানে ব্যক্তি কত নম্বর অপশনে আছে। অপশন নাম্বার এ তে কিন্তু হু এর ঠিক আগে ব্যক্তি কিন্তু নাই, দেখছেন, তার মানে অপশন নাম্বার এ আমরা কেটে দিলাম। এটা হচ্ছে ট্রিক্স। অপশন নাম্বার বি তে যান, অপশন নাম্বার বি তে দেখেন এই যে হু আছে, দেখছেন এই যে হু, অথচ দেখেন হু এর ঠিক আগে এখানে কিন্তু ব্যক্তির নাম নাই, বরঞ্চ এটা একটা বস্তুকে বোঝাচ্ছে, ব্যাগ। ব্যাগ তো অবশ্যই একটা বস্তু, তো বোঝাই যাচ্ছে অপশন নাম্বার বিও কিন্তু আমরা নিতে পারবো না, কারণ হু এর পূর্বে ব্যক্তির নাম নাই। অপশন নাম্বার সি তে তাকায় দেখেন, এই যে হু দেখতে পাচ্ছেন, হু এর ঠিক পূর্বে কিন্তু একটা ব্যক্তির নাম আছে, দ্য ম্যান, পাইছেন? অপশন নাম্বার সি তে হু এর ঠিক আগে কিন্তু ব্যক্তির নাম আছে, সেটা হচ্ছে ম্যান, তার মানে এটা হতে পারে। আবার অপশন নাম্বার ডি তে যান, এখানে দেখেন এই যে হু আছে, হু এর আগে কিন্তু আবারও দেখেন এই যে টল চলে আসছে। টল, টল তো কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে না, তাই না, ব্যক্তির একটা গুণকে বোঝাচ্ছে, মানে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা কিন্তু পারসন না। সো বোঝাই যাচ্ছে অপশন নাম্বার ডিও হচ্ছে না, এটাও আমরা কেটে দিলাম। সো সব দিক বিবেচনা করে সঠিক উত্তর সি। তো এই যে প্রশ্নটা করা হয়েছে কারেকশন রিলেটেড প্রশ্ন, এটা যেই টপিক থেকে নেওয়া হয়েছে সেই টপিকের নামটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউনের ক্ষেত্রে যারা রিলেটিভ প্রোনাউন রয়েছে, অর্থাৎ হু, হুএভার, হোম, হোমএভার, এদের কিন্তু ব্যবহার বিধি আপনাকে বুঝতে হবে। স্পেশালি যারা রিলেটিভ প্রোনাউন হু, হোম, দ্যাট, হুইচ, এরা যাকে নির্দেশ করবে ঠিক তার পাশেই বসবে। রিলেটিভ প্রোনাউন যাকে নির্দেশ করবে তার পাশেই বসবে, অনেক দূরে বা বিচ্ছিন্ন অবস্থায় যেতে পারবে না। যেমন অপশন নাম্বার এ, বি এবং ডি, এই অপশনগুলোতে কিন্তু রিলেটিভ প্রোনাউন যাকে নির্দেশ করতেছে তাদের মধ্যে কিন্তু একটা মাঝখানে ডিস্টেন্স হয়ে গেছে, একটা বিচ্ছিন্ন একটা অবস্থা তৈরি হয়ে গেছে। এই কারণে আমরা এই অপশনগুলো নিতে পারতেছি না। সঠিক উত্তর আমরা অপশন নাম্বার সি নেব। সো আপনারা কি বুঝতে পেরেছেন? ওকে, থ্যাংক ইউ।
আচ্ছা, শরীফ আহমেদ এখানে কমেন্ট করেছেন আউটস্ট্যান্ডিং ক্লাস। থ্যাংক ইউ শরীফ আহমেদ, অসংখ্য ধন্যবাদ, খুশি হলাম আপনার কমেন্টটা দেখে। আচ্ছা, এবার আমরা চলে যাই আমাদের নেক্সট কোয়েশ্চেন নাম্বার 8। দেখেন, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্সেস ইজ দ্য কারেক্ট ওয়ান। প্রশ্নটা আসছিল 25th BCS এ, এবং এখানে আপনি একটু ভালো করে চেক করেন এখানে আসলে কি লেখা আছে, তাই না? মাই ফাদার, এই যে মাই ফাদার মানে ফাদার শব্দটা কমন, প্রত্যেকটা অপশনে ফাদার আছে। এখন ফাদার কি করছে সেটা আপনাকে একটু বুঝতে হবে। বলতেছে মাই ফাদার ওয়াজ ইন হসপিটাল, সে হসপিটালে ছিল। কয় সপ্তাহ ছিল বলেন দেখি? 6 উইকস, মানে 6 সপ্তাহ হসপিটালে ছিল। আচ্ছা, আপনাদেরকে আমি আমার লেকচার 1-এ অর্থাৎ টেন্সের ক্লাসে মনে আছে নিশ্চয়ই, আমি ফর এবং সিন্স এই বিষয়টা বোধহয় আপনাদেরকে আমি ক্লিয়ার করেছিলাম, তাই না? ফর এবং সিন্স এর ব্যবহারটা আমি একদম ডিটেলসে আপনাদের সাথে আলোচনা করেছি আমার লেকচার 1-এ। সো আমি বিষয়টা একটু আপনাদেরকে রিমাইন্ড করাই দিই, স্মরণ করিয়ে দিই আপনাকে। ফরটা কখন বসে বলেন তো? ফর বসবে যখন কোনো একটা ডিউরেশন অফ টাইম বোঝাবে, পিরিয়ড অফ টাইম বোঝাবে, মানে একটা সময়ের ব্যাপ্তি বোঝাবে। আরেকটু সহজে বলি, ধরেন আমাদের আজকের ক্লাসটার ডিউরেশন হচ্ছে 2 ঘন্টা। কত ঘন্টা? 2 ঘন্টা। তার মানে 2 ঘন্টা কিন্তু একটা ডিউরেশন বোঝাচ্ছে, একটা ব্যাপ্তি বোঝাচ্ছে। যখন এর ডিউরেশন বা ব্যাপ্তি বোঝাবে, এটার পূর্বে আপনাকে ফর বসাইতে হবে, ফর। তাহলে সিন্স কখন বসবে? সিন্স হচ্ছে মূলত পয়েন্ট অফ টাইম। এটাকে আরেকটু সহজে বললে হয় স্টার্টিং অফ টাইম। আরো সহজে যদি বলি তাহলে সেটা হচ্ছে আপনার নির্দিষ্ট সময় বা সময়ের সূচনা। যেমন ধরেন নির্দিষ্ট সময় কি? ধরেন আপনি 1994 সাল থেকে ঢাকায় বসবাস করেন। আপনি 1994 থেকে 1994 থেকে আপনি ঢাকায় আছেন। আচ্ছা বলেন তো, 94 কি আপনার লাইফে আবার রিপিট করবে? আপনি কি আবার 94-এ ফেরত যেতে পারবেন? অবশ্যই পারবেন না। 94 একবারই আপনার লাইফে আসছে এবং এটা পুরোপুরি ভাবে কিন্তু শেষ। তার মানে 94 থেকে শুরু করে এখন পর্যন্ত আপনি ঢাকাতে আছেন। সো এই 94টা কিন্তু একটা ফিক্সড একটা সময়, মানে স্পেসিফিক একটা সময়, সুনির্দিষ্ট একটা সময়, অর্থাৎ সময়ের একটা সূচনা। তো সেই ক্ষেত্রে আমরা এটাকে বলবো হচ্ছে আপনার স্টার্টিং অফ টাইম। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা অবশ্যই কাকে ইউজ করব বলেন দেখি? আমরা এই ক্ষেত্রে সিন্সকে বসাবো, মানে সিন্সকে ইউজ করব। ওকে, আচ্ছা, তো এখন যেহেতু এখানে 6 উইকস আছে, 6 উইকস মানে হচ্ছে 6 সপ্তাহ। 6 সপ্তাহ কিন্তু মূলত একটা ডিউরেশন বোঝাচ্ছে। তো ডিউরেশন বোঝাচ্ছে, ডিউরেশন বোঝাইলে আমরা অপশন নাম্বার দেখেন এখানের মধ্যে ফর আছে, সরি এখানে ডিউরিং আছে, যে কারণে আমরা এটা নিতে পারতেছি না। অপশন নাম্বার বি তে দেখেন এখানেও ডিউরিং বসাই দিছে, সো এটাও আমরা নিতে পারতেছি না। অপশন নাম্বার ডি তে দেখেন এখানেও আপনার হচ্ছে কই গেল, ফর কোথায় গেল? ফর 6 উইকস কোথায়? ফর 6 উইক এই দেখেন অপশন নাম্বার ডি তে আছে ফর 6 উইকস, এই দেখেন ফর 6 উইকস একমাত্র অপশন নাম্বার ডি তে আছে, তার মানে এটা হইতে পারে। আর অপশন নাম্বার সি তে দেখেন এখন আবার ডিউরিং বসাই দিছে, দেখেন এই যে ডিউরিং 6 উইকস, তার মানে এটাও আমরা নিতে পারতেছি না। সো বোঝাই যাচ্ছে যে যেহেতু একটা সময়ের ব্যাপ্তি বোঝাচ্ছে, সময়ের একটা ডিউরেশন বোঝাচ্ছে, এই ক্ষেত্রে আমরা সিন্স বলতে পারবো না, ডিউরিং বলতে পারবো না, সরাসরি ফর বসাইতে হবে। যেমন ফর 6 উইকস, ফর 6 মান্থস, ফর 6 ডেইজ, তাই না? ফর 60 মিনিটস, এরকম আর কি। ঠিক আছে, সো সব দিক বিবেচনা করে আমরা সঠিক উত্তর কোনটা নিব? অপশন নাম্বার ডি। ওকে, তার মানে এই যে প্রশ্নটা সেট করা হয়েছে, এই প্রশ্নটা কিন্তু যে টপিক থেকে নেওয়া হয়েছে সেটা হচ্ছে প্রিপোজিশন প্লাস টেন্স। ঠিক আছে, দুটো টপিক থেকে একসাথে মিলিয়ে এই প্রশ্নটা সেট করেছে। ওকে ওকে, এবার আসেন আমরা চলে যাই আমাদের নেক্সট কোয়েশ্চেন। আমাদের নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9। আচ্ছা, এই যে একটা প্রশ্ন আমরা স্ক্রিন থেকে দেখতে পাচ্ছি, দেখেন এখানে কি লেখা আছে। এটা আসছিল 23rd BCS এ, 23rd BCS এ আসছিল এই কারেকশনটা আর কি। এবং এই কারেকশনটা যে টপিক থেকে নেওয়া হয়েছে সেটা হচ্ছে অ্যাডভার্ব। ঠিক আছে, অ্যাডভার্ব। তো প্রশ্ন হচ্ছে অ্যাডভার্বের কাজ কি? অ্যাডভার্বের কাজ কি? অ্যাডভার্বের কাজই হচ্ছে সেটা কোনো একটা ভার্বের পাশে বসে ওই ভার্বটাকে মডিফাই করবে। অ্যাডভার্বের কাজই হচ্ছে কোনো একটা ভার্বের পাশে বসে ওই ভার্বটাকে কি করবে? মডিফাই করবে। ঠিক আছে, সো দেখেন এই যে এখানে অ্যাট দেখতে পাচ্ছেন, অ্যাট, রহিম অ্যাট মানে সে খেয়ে ফেলেছিল। কতটুকু খেয়েছিল? প্রায় খেয়ে ফেলেছিল, অলমোস্ট। তার মানে অলমোস্ট একটা অ্যাডভার্ব, সেটা অ্যাট এর পাশে বসে অ্যাটকে মডিফাই করতেছে। আচ্ছা, কি খেয়ে ফেলেছিল? দ্য হোল ফিশ, মানে পুরো মাছটা আর কি। তার মানে সে প্রায় খেয়ে ফেলেছিল পুরো মাছটা, বুঝতে পারছেন? এই
আচ্ছা, তারপর অপশন নাম্বার বি, এখানে অলমোস্ট কিন্তু এট এর আগে চলে আসছে, এটা পরে যাবে আর কি, এই কারণে এটা হচ্ছে না। অপশন নাম্বার সি তে একদম শুরুতে চলে আসছে, এটাও হচ্ছে না। আর অপশন নাম্বার ডি তে একদম লাস্টে চলে গেছে, তার মানে এটাও হচ্ছে না। কেন হচ্ছে না সেটাও বলে দিচ্ছি, কারণ এটা হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব যেই ভার্বটাকে মডিফাই করবে ইমিডিয়েটলি তার পরেই কিন্তু তাকে বসাইতে হয়, কিছু ব্যতিক্রম ছাড়া। কিছু কিছু অ্যাডভার্ব আছে, কিছু বিশেষ অ্যাডভার্ব আছে যারা হচ্ছে ভার্বের আগে বসে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে অ্যাডভার্বের সাধারণ ব্যবহারটা হচ্ছে যখন সে কোনো একটা ভার্বকে মডিফাই করবে এবং সেটা পোস্ট মডিফাই, সেটা কিন্তু ভার্বের পরেই তাকে প্লেসমেন্টে যেতে হবে। তো এখানে ভার্বের আগে প্লেসমেন্টে চলে আসছে, এখানে একদম শুরুতে প্লেসমেন্টে চলে আসছে, এখানে সেন্টেন্সের শেষে প্লেসমেন্টে চলে গেছে। এরকম উল্টাপাল্টা জায়গায় প্লেসমেন্ট হলে এই মডিফায়ারটা যাকে নিয়ে কথা বলতেছে, মানে যাকে মডিফাই করতেছে, সেটা কিন্তু পাঠক বুঝতে পারবে না, সেটা আমি বুঝতে পারবো না, এটা আপনি বুঝতে পারবেন না। তো এটা বোঝানোর জন্য কি করতে হবে, যাকে মডিফাই করতেছি তার পাশেই মডিফায়ারটাকে বসাইতে হবে। যেহেতু অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে, সো ভার্বের পাশেই আমরা অ্যাডভার্বটাকে প্লেস করব, ঠিক আছে? আচ্ছা, তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার কত বলেন দেখি? অপশন নাম্বার এ। ওকে, আচ্ছা। এনিওয়ে, এবার আমরা চলে যাই, আমাদের রাফিদ ইসলাম কমেন্ট করেছো অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট। থ্যাংক ইউ রাফিদ ইসলাম, ঠিক আছে, অপশন নাম্বার এ কারেক্ট। তার মানে রাফিদ, আপনি চাকরির পরীক্ষার জন্য অলমোস্ট কিন্তু ফিট হয়ে গেছে, মানে 23তম বিসিএস পরীক্ষা যদি অংশ নিতেন তাহলে মনে ক্যাডার হয়ে যেতেন, তাই না? আচ্ছা, এবার চলে আসেন, আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। কোয়েশ্চেন নাম্বার হচ্ছে 10। কোয়েশ্চেন নাম্বার 10। আচ্ছা, এই যে প্রশ্নটা, কারেকশনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই কারেকশনটাও কিন্তু আসছে আর্টিকেল থেকে। কারেকশনটা কোত্থেকে আসছে বলেন তো? এই কারেকশনটা আর্টিকেল থেকে এসেছে। আচ্ছা, এখানে একটা শব্দ দেখতে পাচ্ছেন, দা নীল। নীল, আচ্ছা, এই নীল নাম শুনছেন আপনারা? নীল, নীল হচ্ছে এখানে বলেই দিয়েছে এটা একটা নদী, মানে রিভার, ঠিক আছে? আপনারা নীল নদের নাম শুনছেন না? নীল নদ, ঠিক আছে, নীল নদের নাম তো আপনারা শুনছেন, ঠিক আছে? তো মনে রাখবেন, এইটা কিন্তু মূলত একটা প্রপার নাউন। এটা কেমন নাউন বলেন তো? এটা হচ্ছে একটা প্রপার নাউন। সমস্যা হচ্ছে আমরা যেটা জানি আর কি, প্রপার নাউনের আগে আর্টিকেল দি বসে না। প্রপার নাউনের আগে কে বসে না? প্রপার নাউনের আগে দি বসে না, এটা কিন্তু একটা সাধারণ নিয়ম। যেমন ধরেন, প্রপার নাউন কাকে বলে? সুনির্দিষ্ট কোনো কিছুর নামকেই প্রপার নাউন বলা হয়। সুনির্দিষ্ট কোনো ব্যক্তির নাম, কোনো বস্তুর নাম, কোনো নদীর নাম, কোনো প্রাণীর নাম, সুনির্দিষ্ট কোনো কিছুর নামকেই প্রপার নাউন বলা হয়। তো সাধারণত প্রপার নাউনের আগে দি বসে না। আমার নাম কি আপনারা নিশ্চয় জানেন, আমার নাম হচ্ছে রায়হান, তাই তো? রায়হান বোরহান। সো আমি কি বলবো যে ভাইরা আমার নাম হচ্ছে দা রায়হান বোরহান, আমার নাম হচ্ছে দি রায়হান বোরহান? আমি কি আমার নামের আগে দা বসাবো, আর্টিকেল দি বসাবো? অবশ্যই না। কিন্তু কিছু ব্যতিক্রম আছে, বুঝছেন? কিছু ব্যতিক্রম, এই ব্যতিক্রমটা একটু খাতায় নোট করে নিয়েন, খাতায় একটু নোট করে নিয়েন। ব্যতিক্রমটা হচ্ছে, নোট করে লেখেন, নদী, ঠিক আছে, নদী, সাগর, নদী, সাগর, বিখ্যাত ভবন, বিখ্যাত ভবন, কেমন? তারপর হচ্ছে সংবাদপত্র, 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 কেমন? ধর্মগ্রন্থ, 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 ঠিক আছে? তাহলে আপনারা কয়েকটা নাম একটু খাতার মধ্যে লিখে ফেলেন: নদী, সাগর, বিখ্যাত ভবন, সংবাদপত্র, ধর্মগ্রন্থ। এরা প্রপার নাউন হওয়া সত্ত্বেও এদের পূর্বে কিন্তু আর্টিকেল দি বসাতে হবে। মানে এটা হচ্ছে রুল, সহজ কথা, এটা নিয়ম। বসাইতে হবে মানে বসাইতে হবে, বুঝতে পারছেন? যেমন ধরেন, আমি একটা নদীর নাম বললাম, ধরেন পদ্মা। এই যে পদ্মা, PADMA, পদ্মা। অনেকে বলে পদ্মা, পদ্মা না, এটা হচ্ছে পদ্মা। সো পদ্মা কিন্তু একটা প্রপার নাউন, কিন্তু তারপরেও কিন্তু আমরা পদ্মার আগে দি বসাই, আমরা কিন্তু বলি দা পদ্মা। তারপর যমুনার ক্ষেত্রে আমরা দি বসাই, দা যমুনা। মেঘনার পূর্বে আমরা দি বসাই, দা মেঘনা। এটা কেন বসাই? এটা বসাই কারণ এটা হচ্ছে রুল, এটা হচ্ছে ব্যতিক্রম, এক্সেপশনাল একটা রুল, যে কিছু ক্যাটাগরির প্রপার নাউন আছে, কয়েকটা ক্যাটাগরির প্রপার নাউন আছে, যারা প্রপার নাউন হওয়া সত্ত্বেও এদের পূর্বে আর্টিকেল দি বসাইতে হবে। আমি সেই নামগুলো বলে দিয়েছি, যে নদী, সাগর, বিখ্যাত ভবন, সংবাদপত্র, ধর্মগ্রন্থ। এরা প্রপার নাউন হওয়া সত্ত্বেও এদের পূর্বে কে বসবে? এদের পূর্বে দি বসবে, ঠিক আছে? ওকে, তাহলে আপনারা দেখেন কোন কোন অপশনে নদীর আগে দি নাই, সেই অপশনগুলো আমরা কেটে দিব। দেখেন, অপশন নাম্বার
এতে কিন্তু নীল, সরি, যেসব অপশনে নদীর আগে দি নাই সেগুলো কেটে দিব, তাই তো। অপশন নাম্বার সি তে দেখেন এখানে নদীর আগে কিন্তু দি নাই, এই যে নীল, নীল এটার আগে কিন্তু দি নাই, তার মানে আমরা এটা কেটে দিচ্ছি। বাকি অপশনে দেখেন এখানে দি আছে, অপশন নাম্বার বি তে দি আছে, অপশন নাম্বার ডি তেও দি আছে, তার মানে বাকি অপশনগুলো নিয়ে আমি কাজ করব। এর মধ্যে অপশন নাম্বার এ তে দেখেন এখানে লংগেস্ট, এই যে লংগেস্ট, এটা কিভাবে হলো একটু বলেন দেখি। আমরা জানি লং এটা মূলত একটা অ্যাডজেক্টিভ এবং এটা পজিটিভ ডিগ্রি, এটার কম্পারেটিভ ফর্ম হচ্ছে লঙ্গার, এটার সুপারলেটিভ ফর্ম হচ্ছে লংগেস্ট, তার মানে কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ, তাই তো, কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ, লং, লঙ্গার, লংগেস্ট, লং, লঙ্গার, লংগেস্ট, পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি, তাই তো। মাথার মধ্যে গেঁথে রাখবেন, খাতায় লিখে রাখবেন, যত সুপারলেটিভ ডিগ্রি আছে, যত সুপারলেটিভ ডিগ্রি আছে তাদের পূর্বে অবশ্যই দি বসাইতে হবে। যত সুপারলেটিভ ডিগ্রি আছে তাদের পূর্বে অবশ্যই দি বসাইতে হবে। সুপারলেটিভ ডিগ্রি কেমন, এই যে দি প্লাস সুপারলেটিভ ডিগ্রি, অর্থাৎ যখনই আপনি কোনো সুপারলেটিভ ডিগ্রি দেখবেন তাদের পূর্বে দি বসাবেন। যেমন ধরেন গুড, বেটার, বেস্ট, এখানে বেস্ট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, এটার পূর্বে আপনাকে দি বসাইতে হবে। লং, লঙ্গার, লংগেস্ট, লংগেস্ট একটা সুপারলেটিভ ডিগ্রি, এটার পূর্বে আপনাকে দি বসাইতে হবে। সো অপশন নাম্বার বি তে তাকায় দেখেন এই যে সুপারলেটিভ ডিগ্রি লং, এই লং এর পূর্বে কিন্তু কি নাই বলেন দেখি, এখানে কোনো দি নাই, তার মানে অপশন নাম্বার বি আমরা কেটে দিব, এটা হচ্ছে না। অপশন নাম্বার সি তো আমরা শুরুতেই কেটে দিয়েছিলাম, কারণ এখানে নীল নদের আগে দি ব্যবহার করে নাই, যে কারণে আমরা কেটে দিয়েছিলাম। সো একটা অপশনই বোধহয় আমাদের হাতে বাকি আছে, সেটা হচ্ছে অপশন নাম্বার ডি। অপশন নাম্বার ডি তে দেখেন এই যে প্রপার নাউন নীল, এটা একটা নদী ক্যাটাগরিতে পড়ছে, যে কারণে এটার পূর্বে দি বসানো হয়েছে। আবার দেখেন লংগেস্ট, এটা একটা সুপারলেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি পূর্বে দি বসানো হয়েছে, তার মানে সব দিক অপশন নাম্বার ডি তে ঠিক আছে। আর্টিকেল সঠিকভাবে বসানো হয়েছে অপশন নাম্বার ডি তে, সো অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট সেন্টেন্স। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন যে সেন্টেন্স কারেকশনের ক্ষেত্রে কিন্তু আর্টিকেলের ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। আর্টিকেলে যদি কারো দুর্বলতা থাকে তাহলে আমাদের রেগুলার ক্লাসগুলো ফলো করতে থাকেন, আমরা কিন্তু প্রতিটা টপিকের উপরেই আপনাদের জন্য ক্লাস দিব ইনশাল্লাহ, ঠিক আছে। আচ্ছা, এনিওয়ে, এবার চলে আসেন, আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট কোয়েশনে। হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট। আচ্ছা, এই যে প্রশ্নটা, এটা 16 BCS এর একটা প্রশ্ন হলেও, অনেক আগের একটা প্রশ্ন হলেও, এই প্রশ্নটা আপনারা নিশ্চয়ই 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 আপনারা অনেকবার অনেকগুলা পরীক্ষার মধ্যে পাইছেন, অনেকবার অনেকগুলা পরীক্ষায় পাইছেন, যে ওয়ান অফ এর ব্যবহার, তাই না। এটা খুব জনপ্রিয় একটা নিয়ম কিন্তু ওয়ান অফ এর ব্যবহার। এই প্রশ্নটা আসছে হচ্ছে আপনার যে টপিক থেকে, সেই টপিকের নামটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপর আমাদের কিন্তু ক্লাস আছে, ঠিক আছে। সো সেই ক্লাসে আমরা এটা ডিটেলসে দেখবো। আপাতত আমি আপনাকে রুলসটা বলে দিচ্ছি। যখনই আপনারা ওয়ান অফ দেখবেন, এই যে ওয়ান অফ, যখনই আপনারা ওয়ান অফ দেখবেন, আমি আবারও বলছি, এই যে ওয়ান অফ, মনে থাকবে ওয়ান অফ এর পরের নাউনটা হবে প্লুরাল, প্লুরাল, ঠিক আছে। ওয়ান অফ এর পরের নাউনটা হবে প্লুরাল, কিন্তু ভার্বটা কি হবে বলেন দেখি। ওয়ান অফ এর পরের নাউনটা হচ্ছে প্লুরাল, আর ভার্বটা কি হবে, সিঙ্গুলার, সিঙ্গুলার ভার্ব। তাহলে আপনারা একটু খেয়াল করেন আমরা কিভাবে লিখলাম, যে ওয়ান অফ, খেয়াল করছেন এই যে ওয়ান অফ, ওয়ান অফ দ্বারা যখন কোনো একটা বাক্য শুরু হবে, ওয়ান অফ এর পরের নাউনটা কি হবে, প্লুরাল হবে, আর ওয়ান অফ এর পরে ভার্বটা কি হবে, সিঙ্গুলার হবে। অর্থাৎ ওয়ান অফ প্লাস প্লুরাল নাউন প্লাস সিঙ্গুলার ভার্ব, ওকে। ওয়ান অফ প্লাস প্লুরাল নাউন প্লাস সিঙ্গুলার ভার্ব, ওকে ওকে। সো অপশন নাম্বার এ তে একটু তাকান, দেখেন এখানে ওয়ান অফ আছে, ওয়ান অফ এর পরে দেখেন এই যে প্লুরাল নাউন আছে, কিন্তু ভার্বটা কিন্তু সিঙ্গুলার নাই। যেহেতু ভার্বটা সিঙ্গুলার নাই, এই কারণে আমরা এটা কেটে দিব, কারণ আমরা জানি আর হচ্ছে প্লুরাল, এটা নেওয়া যাবে না, কেটে দিব। অপশন নাম্বার বি তে দেখেন ওয়ান অফ আছে, ওয়ান অফ এর পরে দেখেন নাউনটা কিন্তু প্লুরাল, আবার ভার্বটা কিন্তু সিঙ্গুলার, অর্থাৎ আমাদের রুল কিন্তু মিলে গেল। ওয়ান অফ প্লাস প্লুরাল নাউন প্লাস সিঙ্গুলার ভার্ব, তার মানে এটা হইতে পারে। অপশন নাম্বার সি তে যান, এখানে ওয়ান অফ এর পরে নাউনটা সিঙ্গুলার ইউজ করছে, ওয়ান অফ এর পরে নাউনটা তো প্লুরাল হবে, তার মানে অপশন নাম্বার সিও বাদ। অপশন নাম্বার ডি তে দেখেন, এখানে দেখেন ওয়ান অফ এর পরে ভার্বটা প্লুরাল ইউজ করছে, আমরা জানি ওয়ান অফ এর পরে ভার্বটা সিঙ্গুলার হয়, তার মানে অপশন নাম্বার ডিও বাদ। সো সব দিক বিবেচনা করে সঠিক উত্তর বি। স্পেশালি এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন ভাইরা আমার। সো আপনারা এই প্রশ্নটা অবশ্যই অবশ্যই বিশেষভাবে মনে রাখবেন, ঠিক আছে, বিশেষভাবে এই প্রশ্নটা আপনারা মনে রাখবেন, ওকে ওকে। তো আসেন আমরা এখন চলে যাই আমাদের নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 12।
কোশ্চেন নাম্বার 12। আচ্ছা, 12 নম্বর প্রশ্নে কি চেয়েছে আমাদের কাছে একটু দেখেন তো। 12 নম্বর প্রশ্নে চেয়েছে হুইচ অফ দ্য ফলোইং ইজ এ কারেক্ট সেন্টেন্স, মানে সঠিক বাক্যটা খুঁজে বের করতে বলেছে, সঠিক বাক্য। আচ্ছা, এই টাইপের প্রশ্ন কিন্তু অলরেডি আমরা আজকে ক্লাসের শুরুতেও একটা সলভ করছিলাম, তাই না? মনে আছে আমরা কি সলভ করছিলাম? আমরা বলেছিলাম যে আপনার এই যে টু, T-O-O-2, এটার সাথে আপনার পেয়ার কার বলেন তো? এই যে টু এর, টু, যার অর্থটা হচ্ছে যে এত কিছু, মানে সে এত দুর্বল যে ওটা করতে পারে না, সে এত মানে এত সৎ যে ঘুষ খেতে পারে না, সে এতই বুদ্ধিমান অথবা চালাক যে সে কোনো পয়েন্ট মিস করতে পারে না। বুঝতে পারছেন? সে এতই বোকা যে ভালো মানে কোনো যুক্তিতর্ক বুঝতে পারে না। তার মানে এতই কিছু একটা যে কিছু একটা করতে পারে না, এরকম সেন্সে মানে এরকম সিচুয়েশনে আমরা মূলত এই টু এই টার্মসটাকে ব্যবহার করে থাকি। তো যেমন এখানে এটার প্রপার ব্যবহার, টু এর পূর্বে তো আমি এখানে চাইলে সো বসাতে পারবো না, অর্থাৎ যদি কোনো অপশনে আপনারা দেখেন যে সো আছে তাহলে সেই অপশনগুলো কেটে দিবেন, কারণ সো এর সাথে আমরা টু বলতে পারবো না। সো এর সাথে আমাদেরকে বসাইতে হবে দ্যাট, সো দ্যাট, অথবা সো এর সাথে আমরা চাইলে অ্যাজও বসাতে পারি, সো অ্যাজ, ঠিক আছে? কিন্তু সো টু বলে কিন্তু কোনো গ্রামাটিক্যাল পেয়ার নাই। অপশন নাম্বার বি তে দেখেন এখানে সো এর পরে একটা টু বসাই দিছে, সো টু, তার মানে বুঝতেই পারতেছেন এটা সম্পূর্ণ ভুল। আচ্ছা, অপশন নাম্বার এ তে দেখেন এই যে টু এর সাথে টু আছে, কিন্তু সমস্যা হচ্ছে অপশন নাম্বার এ আমরা নিতে পারবো না। কারণটা হচ্ছে টু তো নিজেই একটা নেগেটিভ মিনিং দেয়, বুঝতে পারছেন? টু এটা কিন্তু একটা নেগেটিভ মিনিং প্রদান করে। কি প্রদান করে? নেগেটিভ মিনিং প্রদান করে টু, বুঝতে পারছেন? সে নিজেই একটা নেগেটিভ মিনিং প্রদান করে। তো যেহেতু সে নিজেই একটা নেগেটিভ অর্থ প্রদান করতেছে, সো মাঝখানে আপনি আরেকটা নেগেটিভ ওয়ার্ড কিন্তু ঢুকাতে পারবেন না। তাহলে বিষয়টা আপনার কি হয়ে গেল বলেন তো? এটা হয়ে গেল হচ্ছে রিডান্ডেন্সি, এটা হয়ে গেল রিডান্ডেন্সি। অর্থাৎ গ্রামারে এ জাতীয় মানে বাহুল্য দোষ, যেটা মানে বাংলায় যেটাকে আমরা বাহুল্য দোষ বলি, ইংরেজিতে সেটাকেই বলা হয় রিডান্ডেন্সি, ঠিক আছে? সো নেগেটিভ অর্থ তো এখানে দিচ্ছেই, তাহলে আবার নেগেটিভ ওয়ার্ড কেন আপনি বসাইলেন? সো এই টাইপের ভুল করা যাবে না, এটা মারাত্মক ভুল গ্রামারে। সো অপশন নাম্বার এ আমরা কেটে দিলাম। অপশন নাম্বার সি তে এখানে দেখেন লেখা আছে হি ওয়াজ টু ক্লেভার টু মিস দ্য পয়েন্ট, তার মানে এখানে টু ঠিক মতোই কিন্তু বসছে। ঠিক একইভাবে দেখেন অপশন নাম্বার ডি তেও টু কিন্তু বসছে, দেখেন এই যে হি ওয়াজ টু ক্লেভার টু গ্র্যাস্প দ্য পয়েন্ট। এইবার আপনাকে একটা প্যাচে ফেলে দিল। অপশন নাম্বার সি এবং অপশন নাম্বার ডি দুইটা অপশনেই কিন্তু গ্রামার ঠিক আছে, এখানেও গ্রামার হচ্ছে টু, আবার এখানেও গ্রামার কিন্তু টু। তার মানে গ্রামার যেহেতু ঠিক আছে, দুইটা অপশন হুবহু গ্রামার ঠিক আছে, তার মানে ঝামেলা অন্য জায়গায়। ঝামেলাটা কোথায়? ঝামেলাটা হচ্ছে অর্থের ক্ষেত্রে, মানে ভোকাবুলারিতে। যেমন অপশন নাম্বার সি তে ভোকাবুলারিতে দেখেন এখানে লেখা আছে টু মিস দ্য পয়েন্ট, দেখছেন? হি ওয়াজ টু ক্লেভার টু মিস দ্য পয়েন্ট। আর এখানে কি বলতেছে? টু গ্র্যাস্প দ্য পয়েন্ট, টু গ্র্যাস্প, হি ওয়াজ টু ক্লেভার টু গ্র্যাস্প দ্য পয়েন্ট। আচ্ছা, গ্র্যাস্প শব্দের অর্থ হচ্ছে আপনার কোনো কিছু আঁকড়ে ধরা, এই যে আঁকড়ে ধরা। আর মিস মানে হচ্ছে কোনো কিছু মিস না করা, মানে এড়িয়ে না যাওয়া। সো মিনিংগত দিক থেকে অবশ্যই অপশন নাম্বার সি কারেক্ট, কারণ এখানে বোঝানো হচ্ছে ক্লেভার মানে ধরেন সে খুবই বুদ্ধিমান, সে খুবই চালাক। অর্থাৎ যারা খুবই বুদ্ধিমান অথবা চালাক তারা সহজে কোনো পয়েন্ট কিন্তু মিস করে না। অর্থাৎ আপনি কি বলছেন, কি আপনি বলছেন না, এগুলো কিন্তু তারা খুব মন দিয়ে খেয়াল করে, তাই না? আর যারা বোকা তারা এগুলো খেয়াল করে না। তার মানে এখানে সে কিন্তু এতই চালাক যে কোনো পয়েন্ট সে মিস করে না, ঠিক আছে? সো বুঝতেই পারতেছেন অপশন নাম্বার সি কিন্তু অর্থের দিক থেকে 100% মেলে, কিন্তু অপশন নাম্বার ডি কিন্তু অর্থের দিক থেকে মেলে না। অর্থাৎ এটাকে বাংলা করলে দাঁড়ায় যে সে এতই চালাক যে কোনো কিছু আঁকড়ে ধরে না, সে এতই চালাক যে কোনো কিছু আঁকড়ে ধরে না। দেখেন অর্থ কিন্তু মিলতেছে না, সে এতই চালাক কোনো কিছু আঁকড়ে ধরে না, এটা তো কোনো অর্থই হচ্ছে না, বাক্যটা হাস্যকর একটা মিনিং ক্রিয়েট হচ্ছে। এই কারণে অপশন নাম্বার ডি অর্থ অসামঞ্জস্যমূলক, এই কারণে অপশন নাম্বার ডি আমরা কেটে দিলাম। সঠিক উত্তর অপশন নাম্বার সি, এটা গ্রামারও ঠিক আছে, এটার অর্থ কিন্তু 100% ঠিক আছে। ওকে, সো এই টাইপের কারেকশন আপনার যদি পরীক্ষায় দেখতেই পাচ্ছেন, এগুলা রিয়েল প্রশ্ন, এগুলা সবই কিন্তু রিয়েল প্রশ্ন। আমি যা আপনাকে সলভ করাচ্ছি একদম রিয়েল প্রশ্ন সলভ করাচ্ছি, বানানো প্রশ্ন না। রিয়েল প্রশ্ন সলভ করা মানে কি? এই প্রশ্নগুলো যেহেতু অলরেডি চাকরির পরীক্ষায় আসছে, অতীতেও আসছে, বর্তমানেও আসতেছে, ভবিষ্যতেও আসবে, বুঝতে পারছেন? সো এগুলোর ব্যাপারে সতর্ক থাকবেন, কোনটা কোন টপিক থেকে আসতেছে এগুলো একটু ভালো করে মার্ক করবেন।
আজকে যে আমরা প্রশ্নগুলো সলভ করতেছি নিশ্চয়ই আপনারা খেয়াল করছেন যে এক একটা প্রশ্ন এক একটা টপিক থেকে আসতেছে। কোনো প্রশ্ন আপনারা দেখছেন যে আপনার টেন্স থেকে আসছে, কোনো প্রশ্ন আপনারা দেখলেন কি অ্যাডভার্ব থেকে আসছে, আবার কিছু প্রশ্ন প্রিপোজিশন যুক্ত করে দিছে, আবার কিছু প্রশ্ন গ্রামার থেকে আসছে, গ্রামারের পাশাপাশি আবার মিনিংও যোগ করে দিয়েছে, তাই না? আবার কিছু প্রশ্ন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে আসছে, আবার কয়েকটা প্রশ্ন আপনারা কি দেখলেন যে আপনার ওই যে নন ফাইনিট ভার্বের ব্যবহার থেকে আসছে, যে কোন কোন ভার্বের পরে ইনফিনিটিভ হয়, কোন কোন ভার্বের পরে আইএনজি হয়, ওই কনসেপ্ট থেকে আসছে। তার মানে দ্য নন ফাইনিট ভার্বের ব্যবহার। সো বোঝাই যাচ্ছে যে আসলে পুরো ইংরেজির উপর মানে গ্রামারের উপর যদি আপনার একটা ভালো দখল না থাকে, পাশাপাশি প্রিপোজিশন, গ্রুপ ভার্ব এবং ভোকাবুলারি সম্পর্কে যদি আপনার নলেজ না থাকে, একটু ঝামেলায় পড়ে যাবেন সেন্টেন্স কারেকশনের ক্ষেত্রে। আর সেন্টেন্স কারেকশন খুবই ইম্পর্টেন্ট একটা আইটেম, এখান থেকে প্রশ্ন প্রতিটা নিয়োগ পরীক্ষায় থাকে। সেই জন্য আমরা এটাতে ভালো করতে হলে আমাদের সেন্টেন্স কারেকশনের আজকের ক্লাসটা ভালো করে একটু ফলো করেন, প্রশ্নগুলো একটু আবার নতুন করে নিজে নিজে প্র্যাকটিস করবেন। আগামীকালকে সেন্টেন্স কারেকশনের উপর আমরা যে পরীক্ষাটা নেব আমাদের ওয়েবসাইটের মধ্যে রাত 10টার সময়, সেই পরীক্ষাতে অংশ নেবেন, যে কত পাচ্ছেন খেয়াল করবেন। আর বিশেষভাবে আমরা প্রতিটা লেকচারের উপর কিন্তু এক্সক্লুসিভ পিডিএফ লেকচার শিট প্রদান করতেছি। আর লেকচার শিটগুলো আপনারা কোনো ফেসবুক পেজে পাবেন না, আমাদের ফেসবুক পেজেও পাবেন না, গ্রুপেও পাবেন না, এগুলো সরাসরি আমাদের ওয়েবসাইট jobmasterbd.com jobmasterbd.com আমাদের ওয়েবসাইটে গিয়ে এটা ডাউনলোড করতে হবে, ঠিক আছে? সো আপনারা ওয়েবসাইটে গিয়ে আমাদের যে ফ্রি ফাউন্ডেশন কোর্সটা আছে সেই কোর্সে আপনারা রেজিস্ট্রেশন করে ফেলেন, ওখানে এনরোল করে ফেলেন, ইনশাল্লাহ আমরা আপনাদেরকে অ্যাক্সেস দিয়ে দিব। ওকে, এবার চলে আসেন আমাদের নেক্সট কোয়েশ্চেন নাম্বার 13। দেখেন এই যে প্রশ্নটা, এই 13 নম্বর প্রশ্নের যে কারেকশনটা দিল আর কি, এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ব্যবহার, সম্পূর্ণ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। গ্রামার তো অবশ্যই আছে, এখানে কিছু বিষয় আছে, তবে মূলত অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সেটা হচ্ছে ইনফর্ম। এই যে ইনফর্ম, কোনো কিছুর ব্যাপারে কাউকে অবহিত করা, কোনো ঘটনা সম্পর্কে কাউকে জানানো বা অবহিত করা, সেই ক্ষেত্রে ইনফর্ম শব্দের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হচ্ছে অফ। ইনফর্ম শব্দের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কোনটা, সেটা হচ্ছে অফ, ইনফর্ম অফ, ঠিক আছে? অথচ আপনারা দেখেন অপশন নাম্বার এ তে ইনফর্মের সাথে এখানে টু বসাই দিছে, ইনফর্ম টু। সো বুঝতেই পারতেছেন যে এটা হবে না, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মিলতেছে না। অপশন নাম্বার বি তে কিন্তু ইনফর্মের সাথে অফ আছে, সো এটা আমরা বিবেচনায় রাখলাম। অপশন নাম্বার সি তো ইনফর্মের সাথে অফ আছে, এটাও আমরা বিবেচনায় রাখলাম। অপশন নাম্বার ডি তো ইনফর্মের সাথে অফ আছে, এটাও আমরা বিবেচনায় রাখলাম। তার মানে এই তিনটা অপশনে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইনফর্ম অফ সঠিকভাবে বসছে। তার মানে এখন আর প্রিপোজিশনের সমস্যা না, নিশ্চয়ই এখানে সমস্যাটা হচ্ছে গ্রামারে, তাই তো? তো দেখেন অপশন নাম্বার বি তে বলা হচ্ছে দ্য ম্যাটার হ্যাজ বিন ইনফর্মড, কিন্তু সমস্যা হচ্ছে প্রথমে হচ্ছে যিনি জানাবেন, ঠিক আছে, মানে যাকে জানানো হয়েছে আর কি, ব্যক্তি ফার্স্টে আসবে হচ্ছে ব্যক্তি, এরপর হচ্ছে যেটা জানানো হয়েছে মানে বস্তু, ঠিক আছে? তারপরে ধরেন কাকে জানানো হয়েছে, পুলিশকে জানানো হয়েছে, যাকে জানানো হয়েছে মানে ব্যক্তিবাচক সাবজেক্ট যেটা, এটা শুরুতে নিয়ে আসবেন। অপশন নাম্বার বি তে এখানে বস্তুবাচক সাবজেক্টটাকে শুরুতে নিয়ে আসছে, বস্তুকে নিয়ে আসছে আগে, ঠিক আছে? সো তার মানে এই বাক্যের মিনিংটা ভেঙে গেছে, এটা হচ্ছে না, অপশন নাম্বার বি বাদ। অপশন নাম্বার সি তে দেখেন দ্য পুলিশ ওয়াজ ইনফর্মড অফ দ্য ম্যাটার, আর অপশন নাম্বার ডি তো দেখেন দ্য পুলিশ ওয়ার ইনফর্মড অফ দ্য ম্যাটার। তার মানে অপশন নাম্বার সি এবং ডি এর মধ্যে পার্থক্যটা কোথায় বলেন তো? শুধু ভার্বের পার্থক্য। এখানে ওয়াজ এটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব, আর অপশন নাম্বার ডি তে যে ওয়ার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্লুরাল ভার্ব। তো এখন আমি কোনটা নেব? আমি কি সিঙ্গুলার ভার্বটা নেব নাকি আমি প্লুরাল ভার্বটা নেব? আমি কোনটা নেব? এইটা বুঝতে হলে আপনাকে অবশ্যই নাম্বার পড়াশোনা করতে হবে, নাম্বার সম্পর্কে ধারণা থাকতে হবে। নাম্বার আমরা জানি নাম্বার হচ্ছে দুই প্রকার, একটা সিঙ্গুলার নাম্বার আর একটা প্লুরাল নাম্বার। যেমন ধরেন এই যে গার্ল, এই যে গার্ল, গার্ল হচ্ছে সিঙ্গুলার, আর এটার প্লুরাল ফর্মটা কি বলেন দেখি? প্লুরাল ফর্মটা হচ্ছে গার্লস। বয় সিঙ্গুলার, এটা প্লুরাল ফর্মটা কি? বয়েস, তাই না? বক্স বক্সেস, পেন্সিল পেন্সিলস। তো এগুলো তো আপনারা পারেন, কিন্তু কিছু শব্দ আছে যাদের সাথে এস নাই বাট তারপরে তারা প্লুরাল। এরকমই কিছু শব্দ হচ্ছে আপনার ধরেন এই যে পিপল, দেখেন এই যে পিইও পিএলই, পিপল। তারপর এই যে পাবলিক, পাবলিক। ভার্মিন, VERMIN, ভার্মিন, কেমন? তারপর জেন্ট্রি, GENTRY, জেন্ট্রি। ক্লার্গি, CLERGY, ক্লার্গি। তারপর হচ্ছে আপনার এই যে পুলিশ, POLICE, পুলিশ।
তাহলে এই যে শব্দগুলো আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন এদের সাথে কিন্তু এস বাই এস নাই, বাট তারপরও এদের পরের ভার্বটা কিন্তু প্লুরাল হবে। অর্থাৎ কিছু ইংরেজিতে কিছু শব্দ আছে যাদের সাথে এস বাই এস থাকে না, বাট তারপরও তারা কিন্তু প্লুরাল। তো পুলিশ হচ্ছে সেরকম একটা শব্দ যে এটার সাথে এস বাই এস নাই, বাট সেটা কিন্তু প্লুরাল শব্দ। তো প্লুরাল, যেহেতু শব্দটা প্লুরাল, তাহলে ভার্বটাও তো প্লুরাল হবে, তাই না? সো অপশন নাম্বার সি তে দেখেন সাবজেক্টটা প্লুরাল অথচ ভার্বটা সিঙ্গুলার ইউজ করছে, এই কারণে অপশন নাম্বার সি হবে না। আর অপশন নাম্বার ডি তে দেখেন এখানে পুলিশ প্লুরাল, আবার দেখেন ভার্বও প্লুরাল, তার মানে সাবজেক্টও প্লুরাল, ভার্বও প্লুরাল, সাবজেক্টও প্লুরাল, ভার্বও প্লুরাল, তার মানে ডেফিনেটলি অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। সো একটা বিষয় সলভ করতে গেলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের উইক পয়েন্টগুলো কোথায়। যখন কোয়েশ্চেন এক্সটেন্সিভ ভাবে আপনি প্রশ্ন সমাধান করতে থাকবেন, তখন টপিকের দুর্বল পয়েন্টগুলো বুঝতে পারবেন, দেন ওগুলা ফাইন্ড আউট করে ওগুলা নিয়ে ক্লিয়ারলি আপনি কাজ করবেন। যেমন এই প্রশ্নটা সলভ করতে গিয়ে অনেকে নিশ্চয়ই বুঝে গেছেন যে নাম্বারের বিষয়ে অনেকে পড়াশোনা করা নাই। নাম্বার হয়তো মানে অনেকে সিঙ্গুলার প্লুরাল জাস্ট পড়ে আসছে, কিন্তু মানে এক্সেপশনাল যেই বিষয়গুলা রুলসগুলা এগুলো হয়তো আমরা অনেকে পড়ছি বাট ভুলে গেছি, বাট অনেকে আমরা পড়িই নাই। তো এই জন্য আমার সাজেশন থাকবে যে আপনারা ক্লাস ফলো করবেন। ক্লাস ফলো করলে দেখবেন যে কোন কোন বিষয় পড়তে হবে সেটা আপনি অটোমেটিক্যালি বুঝতে পারবেন। যেমন আমি এখানে নাম্বারটা নিয়ে আসছি, আপনি বুঝে গেলেন যে নাম্বার আপনাকে পড়তে হবে, ঠিক আছে? আচ্ছা, এনিওয়ে এবার আসেন আমরা আমাদের নেক্সট কোয়েশ্চেনে চলে যাই, কোয়েশ্চেন নাম্বার 14। আচ্ছা, তো এইটা এটা 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 সহজ, এটা সহজ। এটা হচ্ছে গ্রুপ ভার্ব, এটা মূলত একটা গ্রুপ ভার্ব, সেটা হচ্ছে হ্যাংড ফর। এই যে হ্যাংড ফর, এটা একটা গ্রুপ ভার্ব। হ্যাংড ফর শব্দের মানে হচ্ছে কাউকে ফাঁসিতে ঝুলানো, আর কি সহজ কথায় ফাঁসিতে ঝুলাইয়া মৃত্যুদণ্ড দেয়া। অর্থাৎ একজন ভদ্রলোক খুনের দায়ে তাকে কি করা হয়েছে, তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তো সেই ক্ষেত্রে আপনি হাং বলবেন না, সেটা হ্যাংড বলতে হবে, হ্যাংড ফর মার্ডার, ঠিক আছে? ওকে, এবার আমরা চলে আসি কোয়েশ্চেন নাম্বার 15। এটাও সহজ। এই প্রশ্নের ক্ষেত্রে আপনারা দেখেন এখানে বলা হচ্ছে এ ফিউ অফ দ্য 3 বয়েজ গট এ প্রাইজ। আচ্ছা, মানে বিষয়টা বুঝছেন? এখানে বলা হচ্ছে মানে তিনজন বালকের প্রত্যেকেই একটা করে পুরস্কার পাইছে। মনে রাখবেন, যখন পুরস্কার বন্টন করা হয়, যেই ছেলেটা ফার্স্ট হয় তার জন্য একটা প্রাইজ মানি থাকে, যে সেকেন্ড হয় তার জন্য একটা প্রাইজ মানি থাকে, রাইট? আবার যখন যে থার্ড হয় তার জন্য কিন্তু একটা প্রাইজ মানি থাকে, তাই না? সো প্রাইজ মানি হচ্ছে এক একজন পরীক্ষার্থীর জন্য, এক একজন ক্যান্ডিডেটের জন্য এক এক রকম। বিষয়টা কিন্তু এরকম না যে আমি একটাই প্রাইজ সবাইকে দিয়ে দিলাম, যে ফার্স্ট হইছে সে 500 টাকা পাইলো, যে সেকেন্ড হইছে সেও 500 টাকা পাইলো, যে থার্ড হইছে সেও 500 টাকা পাইলো। বিষয়টা তো এরকম না। ফার্স্টের জন্য প্রাইজ একটা, সেকেন্ডের জন্য প্রাইজ একটা, থার্ডের জন্য প্রাইজ একটা, এবং প্রত্যেকেই কিন্তু আলাদা আলাদা ভাবেই কিন্তু তারা প্রাইজটা পাচ্ছে। আপনি যখন দুইয়ের বেশি সংখ্যক, মানে বেশ কিছু মানুষজন, ঠিক আছে, ধরেন 3 জন 4 জন 5 জন বা আরো বেশি, এদের সবাইকে যখন আপনি পৃথক পৃথক ভাবে নির্দেশ করবেন, এদেরকে যখন আপনি পৃথক পৃথক ভাবে নির্দেশ করবেন, পৃথক পৃথক ভাবে কি করবেন, নির্দেশ করবেন, তখন সেই ক্ষেত্রে আপনাকে ইচ দ্বারা মেনশন করতে হবে। ইচ, বুঝতে পারছেন? তো আমরা এটা দেখতে পাচ্ছি শুধু অপশন বি তে আছে, দেখেন যে ইচ অফ দ্য 3 বয়েজ গট এ প্রাইজ। এখানে আরেকটা বিষয় জড়িত, অপশন নাম্বার সি তে যেটা আছে যে এভরি, খাতার মধ্যে একটু লিখে রাখেন, এভরিওয়ান খাতার মধ্যে একটু লিখে রাখেন যে এভরি কখনোই বাক্যের সাবজেক্টের জায়গায় বসতে পারে না, মানে সাবজেক্ট হিসেবে কখনো এভরি বসবে না। সাবজেক্টের জায়গায় আপনি ইচ বসাইতে পারেন, সাবজেক্ট হিসেবে আপনি ফিউ এ ফিউ বসাইতে পারেন, কোনো প্রবলেম নাই। সাবজেক্ট হিসেবে আপনি অলও বসাইতে পারেন সাবজেক্টের জায়গায়, কোনো প্রবলেম নাই। কিন্তু সাবজেক্ট হিসেবে আপনি এভরি বসাইতে পারবেন না। কেন পারবেন না? কারণ এভরি হচ্ছে মূলত একটা অ্যাডজেক্টিভ, এইটা মূলত একটা ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। সো অ্যাডজেক্টিভ ক্যান নেভার বি ফাংশন অ্যাজ আ সাবজেক্ট অফ এ সেন্টেন্স। তো সেই ক্ষেত্রে আমরা অপশন নাম্বার সি টাকে নিতে পারছি না, অপশন নাম্বার সি আমরা কেটে দিব, ঠিক আছে? সো এটা কেটে দিব। তো বাকি যে অপশনগুলো দেখেন, বাকি অপশনের মধ্যে থাকলো কোনটা কোনটা, এ আর ডি, তাই তো? অপশন নাম্বার এ কেন হবে না, তাই তো? এ ফিউ শব্দটার অর্থ হচ্ছে অল্প, ফিউ মানে কি, নাই বললেই চলে, মানে নেগেটিভ, আর এ ফিউ মানে অল্প। তো আমি যদি এটাকে বাংলা করি, সেন্টেন্সের অর্থই তো মিলবে না, যে 3 জন বালকের মধ্যে অল্প প্রাইজ পাইছে, এটা কি কোনো অর্থ হয়? অর্থই হয় না। তার মানে এখানে এ ফিউ কোনো মিনিং ক্রিয়েট করতেছে না।
আর অপশন নাম্বার ডিও দেখেন অল অফ দ্য থ্রি বয়েজ, আপনি যদি এটা নেন তার মানে সবাই মিলে তারা প্রাইস পাইছে একটা। এই যে এ প্রাইস দেখেন, এই যে এ প্রাইস মানে সবাই মিলে তারা একটা প্রাইস পাইছে। সো অর্থটা হাস্যকর হয়ে যাচ্ছে, ইললজিক্যাল হয়ে যাচ্ছে, যে কারণে অপশন নাম্বার ডিটাও আমরা নিতে পারছি না। সো সব দিক থেকে বিবেচনা করে আমরা সঠিক উত্তর কোনটা নিব? অপশন নাম্বার বি, ইচ। তাহলে এই ক্ষেত্রে আমরা রুলটা খাতায় লিখে রাখবো এভাবে যে 2 এর বেশি মানে 3, 4, 5 বা আরো বেশি এরকম অনেক অনেক মানুষকে যদি আপনি পৃথক পৃথক ভাবে বোঝান, মানে সেপারেট ভাবে বোঝান, তাহলে আপনাকে ইচ দ্বারা মেনশন করতে হবে। বুঝা গেছে? ওকে। এই যে প্রশ্নটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা যে টপিক থেকে নেওয়া হয়েছে, এই প্রশ্নটা যে টপিক থেকে নেওয়া হয়েছে ওই টপিকের নামটা হচ্ছে আপনার ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বা প্রোনাউন বলতে পারেন, ঠিক আছে? এটা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, মানে সহজ কথায় প্রোনাউন। আমি জাস্ট প্রোনাউন লিখে রাখলাম, ঠিক আছে? প্রোনাউন। কারণ যখন আপনি প্রোনাউন পড়বেন, প্রোনাউনের মধ্যে আপনারা রিলেটিভ প্রোনাউনও পড়বেন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ইনডিফিনিট প্রোনাউন, তাই না? তারপর হচ্ছে রেসিপ্রোক্যাল প্রোনাউন, পার্সোনাল প্রোনাউন, তাই না? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, এরকম অনেক প্রোনাউনই তো আমরা পড়বো। সো প্রোনাউনটা যখন আপনি ডিটেলসে পড়বেন, ভালো করে পড়বেন, এই জাতীয় কারেকশনগুলো খুব সহজেই আপনি বুঝবেন, সলভ করতে পারবেন। আচ্ছা, এবার চলে আসি নেক্সট কোয়েশ্চেন নাম্বার 16। এটার ব্যাখ্যাটা অলরেডি কিন্তু আমি আপনাদেরকে দিয়ে দিছি, আপনাদের মনে আছে কিনা এই ব্যাখ্যাটা দিয়ে দিয়েছি আমি। যেমন আমি বলেছিলাম যে কিছু শব্দ আছে না ইংরেজিতে, কিছু শব্দ তো আছে, আমি লিখে দিয়েছিলাম একটু আগে, ইউনিক, রাইট? এই যে ইউনিক, তারপর আমি লিখেছিলাম কি সুপ্রিম, পারফেক্ট, রাউন্ড, রেক্টেঙ্গুলার, স্কয়ার, তাই না? এরকম কিছু শব্দ আমি কিছুক্ষণ আগে লিখে দিয়েছিলাম, আজকের ক্লাসে লিখে দিয়েছি যে এদের পূর্বে আপনি মোর বসাইতে পারবেন না, এদের পূর্বে মোস্ট বসানো যাবে না, এদের পূর্বে ভেরি বসানো যাবে না। তো সেখান থেকে দেখো একটা শব্দ কমন পড়ে গেছে, দেখেন, সেটা হচ্ছে পারফেক্ট। সো পারফেক্টের পূর্বে মোর বসবে না, মোস্ট বসবে না, ভেরি বসবে না। অপশন নাম্বার এ তে দেখেন মোস্ট আছে, কেটে দিব। অপশন নাম্বার বি তেও দেখেন মোস্ট আছে, কেটে দিব। অপশন নাম্বার সি তে দেখেন এই যে ভেরি আছে, কেটে দিব। কিন্তু অপশন নাম্বার ডি তে তাকায় দেখেন এখানে কিছুই নাই, শুধু পারফেক্ট আছে। পাইছেন? তাহলে এখানে সঠিক উত্তর ডেফিনেটলি, নিঃসন্দেহে অপশন নাম্বার 4। ওকে, এবার চলে আসেন কোয়েশ্চেন নাম্বার 17। কোয়েশ্চেন নাম্বার 17। আচ্ছা, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। আচ্ছা, খুবই এক্সক্লুসিভ একটা প্রশ্ন ভাই, খুবই এক্সক্লুসিভ প্রশ্ন। এটা আসছে সাধারণ বীমা কর্পোরেশন, 2019 সালের প্রশ্ন। এটা সাধারণ বীমাতে আসছিল প্রশ্নটা, খুবই এক্সক্লুসিভ কোয়েশ্চেন। খেয়াল করেন, এই যে সাবজেক্টের জায়গায় যে আপনি হি দেখতে পাচ্ছেন, হি এর পরে একটা কমা নট আছে, খেয়াল করছেন? একটা কমা নট আছে কিন্তু, এবং এটা প্রত্যেকটা অপশন আছে কিন্তু। দেখেন অপশন নাম্বার বি তে দেখেন এই যে কমা নট আছে, অপশন নাম্বার সি তে দেখেন এই যে কমা নট আছে, অপশন নাম্বার ডি তো দেখেন এই যে কমা নট আছে। পাইছেন না? তো যখনই আপনি কমা নট পাবেন, এই যে কমা নট, এক্ষেত্রে রিয়েল সাবজেক্ট মানে বাক্যের যে প্রধান সাবজেক্ট বা মেইন সাবজেক্ট, রিয়েল সাবজেক্ট মানে যেই সাবজেক্ট অনুযায়ী ভার্বটা হবে। তো ধরেন এই কমা নটের আগে যেই সাবজেক্টটা বসবে, এই সাবজেক্টটাই হচ্ছে রিয়েল সাবজেক্ট। আমি সংক্ষেপে লিখলাম আর এস, মানে রিয়েল সাবজেক্ট। এবং এই সাবজেক্ট অনুযায়ী কিন্তু পরবর্তী কি হবে বলেন দেখি? পরবর্তী ভার্বটা হবে। অর্থাৎ সাবজেক্ট যদি ফার্স্ট পার্সন হয়, ভার্বটা ফার্স্ট পার্সনের সাথে ম্যাচ করবে। সেকেন্ড পার্সন হলে সেকেন্ড পার্সন অনুযায়ী ভার্ব হবে। থার্ড পার্সন হলে থার্ড পার্সন অনুযায়ী এখানে ভার্বটা হবে। সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে সে অনুযায়ী ভার্বটা হবে। তার মানে সাবজেক্ট এখানে যেরকম থাকবে ভার্বটা সেরকমই হবে। ঠিক আছে? তো আপনারা দেখেন এক্ষেত্রে সাবজেক্টের জায়গায় আছে হি, হি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। যেহেতু এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে এটার সাথে তো এম বলা যাবে না, এটার সাথে কি বলতে হবে? এটার সাথে ইজ বলতে হবে। হি এর সাথে ইজ হয়। অপশন নাম্বার এ তে এম আছে, এই কারণে এটা কাটে দিব। অপশন নাম্বার বি তে দেখেন এখানে কিন্তু ইজ আছে, আমি বিবেচনায় রাখলাম, তার মানে এটা হইতে পারে, হবে কিনা এখনো বলি নাই, হইতে পারে, এই কারণে আমি এটা বিবেচনায় রাখলাম, ইজ আছে। অপশন নাম্বার সি তেও দেখেন এখানে ইজ আছে, তার মানে এইটাও বিবেচনায় রাখলাম। অপশন নাম্বার ডি তেও ইজ আছে, এইটাও বিবেচনায় রাখলাম। এর মধ্যে মনে রাখবেন এই যে কমা নটের আগে যে সাবজেক্ট আর কমা নটের পরে যে সাবজেক্ট, দুটো কিন্তু আপনার সেম প্যাটার্নে হবে। অর্থাৎ এখানে যেহেতু সাবজেক্টিভ কেস, তাহলে কমা নটের পরেরটাও কি হবে? সাবজেক্টিভ কেসই হবে। এখানে অবজেক্টিভ কেস বসাতে পারবেন না। অপশন নাম্বার এতে তাকায় দেখেন এই যে হি হচ্ছে সাবজেক্টিভ কেস, কমা নটের পরেও দেখেন এই যে সাবজেক্টিভ কেস, তাই না? আচ্ছা, অপশন নাম্বার সি তো দেখেন এই যে সাবজেক্টিভ কেস।
অপশন নাম্বার ডি তে দেখেন এই যে সাবজেক্টিভ কেস, কিন্তু অপশন নাম্বার বি তে তাকায় দেখেন এই যে মি হচ্ছে অবজেক্টিভ কেস। তার মানে কমা নটের পরে আপনি অবজেক্টিভ কেস বসাতে পারবেন না। খাতায় লিখে রাখেন, এটা খাতায় লিখে রাখেন যে কমা নটের পরে অবজেক্টিভ কেস বসে না, কমা নটের পরে সাবজেক্টিভ কেস বসে। তো যেহেতু এখানে অবজেক্টিভ কেস চলে আসছে, আমি এটাও কিন্তু কেটে দিব। সবাই একটু কেটে দিয়েন, এটাও কেটে দিয়েন, ঠিক আছে, এটাও কেটে দিব। তাহলে আপনারা খেয়াল করেন যে অপশন নাম্বার এ কিন্তু আমরা বাদ দিয়ে দিয়েছি, অপশন নাম্বার বিও বাদ, তাহলে দুইটা অপশন কিন্তু আমরা একদম ক্লিয়ারলি বাদ দিয়ে দিলাম। বাকি আছে সি আর ডি। অপশন নাম্বার সি তে দেখেন লেখা আছে হি নট আই ইজ টু বি হেল্ড রেসপন্সিবল ফর দ্য লস। আচ্ছা, আর অপশন নাম্বার ডি তে আছে হি নট আই ইজ টু বি হোল্ড। হোল্ড হবে না, হোল্ডের পাস্ট পার্টিসিপল ফর্মই তো হচ্ছে হেল্ড, হোল্ড হেল্ড হেল্ড, তাই তো। তো অপশন নাম্বার ডি তে টু বি এর পরে V3 হবে, টু বি এর পরে V3 হবে, এখানে টু বি এর পরে কিন্তু V3 নাই। অপশন নাম্বার সি তে তাকায় দেখেন এখানে টু বি এর পরে কিন্তু V3 আছে, তাহলে সঠিক উত্তর কোনটা? অপশন নাম্বার সি। আর তাছাড়া হোল্ডের মিনিং একটা, আবার হেল্ড এর মিনিং আরেকটা, মিনিং এর দিক থেকে চিন্তা করলে মিনিংও কিন্তু আবার দুই রকম হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তো সব দিক বিবেচনা করে সঠিক উত্তর অপশন নাম্বার সি। সো এটা বিশেষভাবে একটু ফোকাসে রাখবেন, এখানে কমা নটের একটা ব্যবহার আসছে। কমা নটের ব্যবহারটা আসলে মূলত এটা প্রোনাউনের ব্যবহারের সাথে রিলেটেড। আপনারা যখন প্রোনাউনের ক্ষেত্রে পার্সোনাল প্রোনাউন যখন আমি আপনাদেরকে পড়াবো, তো সেই ক্ষেত্রে কমা নটের ব্যবহারটা সম্পর্কে আপনাদেরকে ডিটেলসে আমি জানাইতে পারবো। এই জন্য আমাদের জব ফাউন্ডেশন কোর্সের মানে জব মাস্টারের এটা এক্সক্লুসিভ আয়োজন। আমাদের একটা ফ্রি জব কোর্স রানিং অবস্থায় আছে, এটা 1.5 মাস মেয়াদি একটা প্রিমিয়াম ক্যাটাগরির এটা একটা মানে কি বলবো জব কোর্স। তো এখানে আমরা মানে ইংরেজির বেশ কয়েকটা লেকচার রেখেছি, যার মধ্যে আজকে লেকচার 2 অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতিমধ্যে সাহিত্যের লেকচার কিন্তু অলরেডি হয়ে গেছে। আমাদের রাতুল স্যার, শ্রদ্ধেয় রাতুল স্যার, উনি কিন্তু সাহিত্যের লিটারেচারের উপর অসাধারণ 2টা ক্লাস অলরেডি নিয়ে ফেলছেন। সামনেও আপনারা রাতুল স্যারের ক্লাস পাবেন। তো যাই হোক, সো এই যে বিষয়গুলো মানে আমাদের স্যাররা যে ক্লাসগুলো নিচ্ছেন, এই যে টপিক যেগুলা আপনারা বুঝতে পারতেছেন না, যেমন এটা সলভ করতে গিয়ে প্রোনাউনের বিষয়টা সামনে আসছে, প্রোনাউনের ক্ষেত্রে কমা নটের বিষয়টা সামনে আসছে, এরকম অনেকগুলো বিষয় টেকনিকগুলো সামনে চলে আসতেছে যেগুলো আপনি হয়তো আগে জানতেন না। সো এগুলা আপনি একদম ডিটেলসে জানতে পারবেন যখন আপনি আমাদের রেগুলার ক্লাসে অংশ নেবেন, ঠিক আছে, একদম পুরো রেগুলার ওয়েবসাইটের মাধ্যমে রেগুলার ক্লাসে অংশ নেবেন। আচ্ছা, এনিওয়ে, এবার চলে আসেন আমরা আমাদের নেক্সট কোয়েশ্চেনে চলে যাই, সেটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 18, 18 নম্বর কোয়েশ্চেন। সহজ প্রশ্ন। উই হার্ড দেম সিং, হার্ড দেম এর পরে এই যে ভার্বের বেস ফর্ম, হার্ড এর পরে ভার্বের বেস ফর্ম, উই হার্ড দেম সিং, আমরা তাকে গান গাইতে শুনছিলাম। আচ্ছা, এটা মূলত সিঙ্গিং বলা উচিত ছিল, ঠিক আছে, কিন্তু এখানে সিং আছে। যাই হোক, এটাই কারেক্ট অ্যান্সার। অপশন নাম্বার বি হবে না কেন? হার্ড এর পরে টু হয় না, ঠিক আছে, হার্ড এর পরে টু হয় না। এখানে হার্ড এর পরে পাস্ট টেন্স ব্যবহার করছে, পাস্ট টেন্স হবে না। এখানে আবার হার্ড এর পরে টু এর পরে আবার আইএনজি বসাই দিছে, টু এর পরে তো আইএনজি হবে না। সো এগুলা এমনিতেই বাদ হয়ে যাচ্ছে, এটা গ্রামাটিক্যালি এমনিতেই বাদ, মিনিং টিনিং অনেক পরের বিষয়, এটা গ্রামাটিক্যালি তো হয় না, ঠিক আছে। সো একটা অপশন বাকি থাকে, যে কারণে আমরা অপশন নাম্বার এটাকেই নিব। এটা আসছিল আপনার হচ্ছে সংস্কৃত মন্ত্রণালয়ের পরীক্ষায় আসছিল আর কি, এটা কেমন। আচ্ছা, এবার আমরা চলে যাই 19 নম্বর কোয়েশ্চেন। আচ্ছা, এটা খুবই এক্সক্লুসিভ একটা কোয়েশ্চেন, এটাও আসছিল কালচারাল মানে সংস্কৃত মন্ত্রণালয়ের প্রশ্ন এটা। এইখানে আপনারা জানেন যে এটা যে টপিক থেকে নেওয়া হয়েছে, এই টপিকের নামটা হচ্ছে এমবেডেড কোয়েশ্চেন, টপিকের নামটা হচ্ছে এমবেডেড কোয়েশ্চেন। তো আমাদের চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আপনারা যে প্রশ্নগুলো সলভ করতেছেন সবই তো আজকের আমাদের টপিকটা কি? আজকে আমাদের টপিকটা হচ্ছে সেন্টেন্স কারেকশন, এবং আমরা কারেকশন গুলো কিন্তু করতেছি বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নের ভিত্তিতে, ঠিক আছে। আমরা বিসিএস এর কোয়েশ্চেন দেখেছি, আমরা এখানে আবার হচ্ছে 10ম থেকে 20 গ্রেডের প্রশ্নগুলোও দেখতেছি। তো এগুলা সলভ করতে করতে আপনারা বেশ কিছু টপিক জানতে পারবেন। যেমন আজকে ক্লাসে এখন একটা নতুন টপিক আপনার সামনে চলে আসলো, এমবেডেড কোয়েশ্চেন। তো এমবেডেড কোয়েশ্চেনটা বুঝতে গেলে অনেক আলোচনাই করা যায়, কিন্তু এটার পুরোপুরি ভাবে যদি আপনি জানতে চান তাহলে আমাদের ক্লসের ক্লাসে আপনাকে অংশ নিতে হবে, ক্লস অ্যানালাইসিস, সেখানে আপনি এমবেডেড সম্পর্কে বিস্তারিত জানবেন। আপাতত জেনে রাখেন, যখনই আপনারা একটা কমপ্লেক্স সেন্টেন্স দেখবেন, কমপ্লেক্স মানে যে সেন্টেন্সে কানেক্টর থাকবে, 2টা ফাইনাইট ভার্ব থাকবে, সেটাই কমপ্লেক্স সেন্টেন্স। তো দেখেন একটা কানেক্টর কিন্তু এখানে আছে, পাইছেন? সো যখনই আপনি কানেক্টর দেখবেন, কানেক্টর যুক্ত বাক্যটাকে আমরা বলি সাবঅর্ডিনেট ক্লজ, তাই না? আচ্ছা, এত জটিল ভাবে আমরা না যাই, কারণ আমি এখনো আপনাদেরকে ক্লজ পড়াই নাই। অনেকের কাছে ক্লজ শব্দটা অনেক জটিল মনে হয়, সাবঅর্ডিনেটটা অনেক জটিল মনে হয়, এত জটিলতার দিকে আপনি যাবেন না, সহজভাবে শেখেন। ওয়্যার হচ্ছে একটা কানেক্টর,
কানেক্টর মানে তো বোঝেন যে বাক্যকে কানেক্ট করে আর কি। সো কানেক্টরের পরেই কিন্তু আপনাকে প্রথমে সাবজেক্ট বসাইতে হবে, তারপরে ভার্ব বসাইতে হবে। অর্থাৎ এটা কিন্তু একটা মানে প্যাটার্ন, একটা সেন্টেন্স প্যাটার্ন। সেন্টেন্স প্যাটার্ন হচ্ছে প্রথমে কানেক্টর, কানেক্টরের পরে সাবজেক্ট, তারপরে ভার্ব। যদি আপনারা দেখেন কানেক্টরের পরে সাবজেক্ট নাই, মানে ভার্বটা চলে আসছে, সাবজেক্ট নাই, তাহলে ওই অপশনটা ভুল, ওটা আপনি কেটে দিবেন। এই নিয়মটাকে বলা হয় এমবেডেড কোয়েশ্চেন। ঠিক আছে, এটা একদম সহজে বললাম আর কি। তবে এখানে অনেক বিষয় আপনাকে বুঝতে হবে, যেটা এমবেডেড কোয়েশ্চেনের ক্লাসে আপনার সাথে আমি ডিটেলসে আলোচনা করব, অথবা যে শিক্ষক ক্লাস নেবেন ওই শিক্ষক আপনার সাথে ডিটেলসে আলোচনা করবেন। তো দেখেন এখানে হোয়ার এর পরে অপশন নাম্বার এতেই দেখেন এখানে ভার্ব চলে আসছে, ডাস। হোয়ার এর পরে ভার্ব চলে আসছে, সো বোঝাই যাচ্ছে এটা এমবেডেড কোয়েশ্চেনের নিয়ম ভঙ্গ করছে। এমবেডেড কোয়েশ্চেনে কি করছে? নিয়ম ভঙ্গ করছে। হোয়ার এর পরে সাবজেক্ট হবে, তারপরে ভার্ব হবে, অথচ এখানের মধ্যে ভার্ব আগে চলে আসছে। সো অপশন নাম্বার এটা বাদ। আচ্ছা, অপশন নাম্বার ডিও বাদ। দেখেন অপশন নাম্বার ডি তে দেখেন এখানে হোয়ার এর পরে এই যে ভার্ব চলে আসছে, দেখছেন? হোয়ার এর পরে দেখছেন এই যে ভার্ব চলে আসছে, তার মানে অপশন নাম্বার ডিও আমরা কেটে দিব। খুব দ্রুত আমরা কিন্তু দুটো অপশন অ্যানালাইসিস করে দুটো অপশনকে আমরা এলিমিনেট করে ফেললাম, বাদ দিয়ে দিলাম। অর্থাৎ অপশন নাম্বার এ আমরা বাদ দিয়ে দিয়েছি, অপশন নাম্বার ডিও আমরা বাদ দিয়ে দিয়েছি। সো বাকি আছে কোনটা কোনটা বলেন তো? অপশন নাম্বার বি বাকি আছে আর অপশন নাম্বার সি বাকি আছে, তাই না? এর মধ্যে আপনারা খেয়াল করেন অপশন নাম্বার বি তে বলা হচ্ছে ডু ইউ নো হোয়ার হি লিভস, আর অপশন নাম্বার সি তে আছে ডু ইউ নো হোয়ার হি লিভ, ডু ইউ নো হোয়ার হি লিভ। আপনারা জানেন সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে একটা এস যোগ করতে হয়। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে কি হবে? ভার্বের সাথে একটা এস যোগ করতে হবে। তাহলে আমি হি লিভ বলতে পারবো না, কি বলতে হবে? হি লিভস বলতে হবে। অপশন নাম্বার বি তে তাকায় দেখেন এই যে হি লিভস এখানে কিন্তু আছে। সো সঠিক উত্তর অপশন নাম্বার বি। সো এই যে প্রশ্নটা করা হইলো এটা মূলত আসছে এমবেডেড কোয়েশ্চেন থেকে, পাশাপাশি আবার এখানে সাবজেক্ট ভার্বের এগ্রিমেন্টের একটা বিষয় কিন্তু চলে আসছে। তো কারেকশন যতই আপনারা সলভ করবেন ততই কিন্তু আপনারা একটু একটু করে নিজেকে ঝালাই করে নিতে পারবেন, মানে পুরো ইংরেজিটাকে আপনি ঝালাই করে নিতে পারবেন। কারেকশন মানে যে শুধু গ্রামার তা না, আমি বারবার করে বলতেছি কারেকশন মানে শুধু গ্রামার না। কারেকশন বলতে আমরা প্রিপোজিশনও পড়তে হবে, গ্রুপ ভার্ব জানতে হবে, ফ্রেজ ইন ইডিয়মস বুঝতে হবে, মানে মুখস্থ করতে হবে, ভোকাবুলারি জানা থাকতে হবে, ঠিক আছে? আর গ্রামার তো ম্যান্ডেটরি, গ্রামার তো জানতেই হবে। সবকিছু মিলিয়েই হচ্ছে কারেকশন, কেমন? আর কারেকশন এমন একটা টপিক যে যেই টপিক থেকে আপনার নবম থেকে 20তম গ্রেড পর্যন্ত প্রতিটা নিয়োগ পরীক্ষায় আপনি প্রশ্ন পাবেনই, বুঝতে পারছেন? অবশ্যই পাবেন। আজকে ক্লাসের লাস্ট কোয়েশ্চেন নাম্বার 20, ঠিক আছে? আজকে স্লাইডের মধ্যে আমাদের 20 কোয়েশ্চেন্স ছিল, এই যে চলে আসছে কোয়েশ্চেন নাম্বার 20, এই যে 20 আউট অফ 20 চলে আসছে। আসেন আমরা একটু সলভ করে ফেলি। এই প্রশ্নটা আসছিল হচ্ছে এটাও সংস্কৃত মন্ত্রণালয়ের প্রশ্ন, কারেকশন। তো দেখেন এই কারেকশনটা আসলে কোন টপিক থেকে নেওয়া হয়েছে। অপশন নাম্বার এ তে আমরা দেখতে পাচ্ছি ফার্নিচার আছে, তার মানে বোঝাই যাচ্ছে এটা নাউন থেকে নেওয়া হয়েছে, ফার্নিচার আছে, রাইট? তো আপনারা কি জানেন যে কিছু নাউন আছে যে নাউন গুলাকে আমরা বলি হচ্ছে আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন, ঠিক আছে? যেমন ধরেন এই যে ফার্নিচার আছে, ফার্নিচার, মেশিনারি, সিনারি, তাই না, পোয়েট্রি, এরকম বেশ কিছু শব্দ আছে যাদেরকে আমরা আনকাউন্টেবল নাউন বলি। আনকাউন্টেবল, আরে ভাই নামই তো আনকাউন্টেবল, মানে কাউন্ট করা যাবে না, তাই তো? তার মানে এদের সাথে আপনি এস যোগ করতে পারবেন না, আনকাউন্টেবল নাউনের সাথে এস যোগ করা যাবে না। অপশন নাম্বার এতে দেখেন ফার্নিচার আনকাউন্টেবল নাউন, এটার সাথে কিন্তু এস যোগ করা হয় নাই, তার মানে এটা হইতে পারে। অপশন নাম্বার বি তে একটা ঝামেলা হয়ে গেছে, দেখেন অপশন নাম্বার বি তে ফার্নিচারের সাথে কিন্তু এস যোগ করে দিছে, খেয়াল করছেন? দেখেন ফার্নিচার্স বলতেছে, ফার্নিচার্স। আপনারা তো জানেন যে আনকাউন্টেবল নাউনের সাথে এস হয় না, ফার্নিচার্স, তার মানে অপশন নাম্বার বি এটা বাদ, এটা ভুল। অপশন নাম্বার সি তে ভেজিটেবল, 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 এটা ইটস নট এ সিঙ্গেল ইউনিট, ইউ হ্যাভ টু ক্যালকুলেট ইট ইন প্লুরাল ফর্মস। যেমন ভেজিটেবল এটাকে আপনাকে বলতে হবে ভেজিটেবলস, 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 কেমন? সো আমার অবশ্যই এখানে একটা এস যোগ করতে হবে, ভেজিটেবলস। মানে কিছু শব্দ আছে যারা জন্মগতভাবেই যাদের সাথে এস থাকে, যেমন আপনারা পড়ছেন না যে স্ট্যাটিস্টিক্স, জন্মগতভাবে এস আছে কিন্তু জন্মের পর থেকেই। ম্যাথমেটিক্স, ম্যাথমেটিক্স শব্দের সাথে জন্মের পর থেকে একটা এস আছে, ম্যাথমেটিক্স। ফিজিক্স, জন্মের পর থেকেই ফিজিক্সের সাথে কিন্তু এস আছে, ফিজিক্স, তাই না? ঠিক একইভাবে ভেজিটেবলস, জন্মের পরে এর সাথে একটা এস থাকবে। সো অপশন নাম্বার সিও ভুল। আর অপশন নাম্বার ডিটা কেন ভুল? দে হ্যাভ গান ফর ওয়াক হয় না, এটা ফর এ ওয়াক লাগবে, ঠিক আছে? অর্থাৎ ওয়াকের পূর্বে একটা আর্টিকেল লাগবে, এখানে আর্টিকেল মিসিং আছে।
সো এনিওয়ে, এই প্রশ্নটা আসলে সেট করা হয়েছে মূলত কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন প্লাস হচ্ছে নাম্বার প্লাস হচ্ছে আপনার আর্টিকেল, ঠিক আছে? অর্থাৎ তিনটা টপিক মিলিয়ে আপনার এই কারেকশনের প্রশ্নটা সেট করেছে সংস্কৃত মন্ত্রণালয়। সো আলহামদুলিল্লাহ, আমাদের আজকের ক্লাসটা আমরা সঠিকভাবে শেষের দিকে নিয়ে আসতে পেরেছি। আমাদের আজকের ক্লাসে একটু প্রবলেম হয়েছিল, আপনারা জানেন যে ক্লাসের শুরুতে আমাদের লাইভটা কেটে গেছিল, কারণ হচ্ছে আমাদের হঠাৎ করেই হচ্ছে আপনার স্ট্রিমিংটা বন্ধ হয়ে যায়, নেটের লাইনটা হচ্ছে লাল বাতি শো করছে। এটা হতেই পারে, আনএক্সপেক্টেড টেকনিক্যাল কারণে হচ্ছে আমাদের প্রথম লাইভটা মানে 10 মিনিটের মাথায় কেটে গেল। তার ঠিক 5 থেকে 7 মিনিটের মাথায় কিন্তু আমরা আবার সাথে সাথে আজকের লাইভে চলে এসেছি। এবং আমরা এখন পর্যন্ত আমাদের যতগুলো ক্লাস হয়েছে আপনারা দেখেছেন, আলহামদুলিল্লাহ জব মাস্টার তাদের কথা রেখেছে, ইনশাল্লাহ ভবিষ্যতেও রাখবে। অর্থাৎ আমাদের ক্লাসগুলো যখন ঘোষণা দেয়া ঠিক তখনই আমাদের ক্লাসগুলো ঘোষণা হবে, এবং যেই বিষয় ঘোষণা দেওয়া হয়েছে ওই বিষয়ের উপরেই কিন্তু ক্লাস অনুষ্ঠিত হবে, ঠিক আছে? সো আপনারা আমাদের এই ফ্রি জব ফাউন্ডেশন কোর্স সম্পর্কে যারা এখনো জানেন না, তারা দ্রুত আমাদের পেজটা, জব মাস্টার পেজটা একটু ভিজিট করেন। ওখানে আমাদের জুন মাসের 30 তারিখ পর্যন্ত কিন্তু অলরেডি রুটিন প্রকাশ করা আছে, এবং রুটিন মোতাবেকই কিন্তু আমাদের ক্লাসটা চলমান অবস্থায় আছে। এবং আপনারা যদি পুরো কোর্স প্ল্যানটা চান, অর্থাৎ এই ফাউন্ডেশন কোর্সে আমরা কি কি পড়াচ্ছি, কয়টা বিষয় পড়াচ্ছি, কয়টা লেকচার নিচ্ছি, কোন লেকচারে কি কি টপিক থাকবে, অর্থাৎ সহজ কথায় পূর্ণাঙ্গ কোর্স প্ল্যান, ফ্রি জব কোর্সের কোর্স প্ল্যান সম্পর্কে জানতে চাইলে জব ফাউন্ডেশন, আমাদের যে জব মাস্টার আমাদের যেই ফেসবুক পেজটা আছে, আলহামদুলিল্লাহ আপনারা জানেন যে আমাদের ফেসবুক পেজটা ভেরিফাইড হয়ে গিয়েছে। সো ব্লুটিক ভেরিফাইড আমাদের জব মাস্টার ফেসবুক পেজের মধ্যে আপনারা মেসেজ করেন, ইনবক্স করেন, ইনশাল্লাহ আমাদের এখানে যারা মডারেটর এবং অ্যাডমিনরা রয়েছেন তারা আপনাকে দ্রুত রিপ্লাই দিয়ে আপনার সকল তথ্য সম্পর্কে আপনাকে অবগত করবেন। তো আজকের মতো আমি আচ্ছা, আমি দেখতে পাচ্ছি যে রাফিদ হাসান লিখেছেন যে আগে যে একটা কুইজ হয়ে গেছে সেটাতে আর পার্টিসিপেট করা যাচ্ছে না। রাফিদ হাসান, এই ক্ষেত্রে আমি আপনাকে একটু বলে রাখি যে আমাদের আগের যে কুইজটা, আমাদের প্রতিটা কুইজের কিন্তু একটা টাইমিং দেয়া থাকে, ঠিক আছে? সেটার আপনি একটু খেয়াল করবেন যে আমরা যেদিন আমাদের প্রতিটা ক্লাসের পরের দিনে কিন্তু রাত 10টায় পরীক্ষা অনুষ্ঠিত হয়। এখন পর্যন্ত তাই হয়েছে। আমরা এখন পর্যন্ত যতগুলো ক্লাস নিয়েছি প্রতিটা ক্লাসের, যেমন আজকের ক্লাসের পরীক্ষাটা হবে আগামীকালকে রাত 10টায়। আজকে যা যা পড়েছেন এর উপর ভিত্তি করে আগামীকালকে রাত 10টায়। সো এইটার ডিউরেশন থাকবে সর্বোচ্চ 8 থেকে 10 ঘন্টা, অর্থাৎ 10 ঘন্টার সময়ের মধ্যেই সকল পার্টিসিপেন্ট, কারণ সবাই অ্যাক্টিভ থাকে না অনলাইনে, এই জন্যই মূলত আমরা এটা 8 থেকে 10 ঘন্টা পর্যন্ত এক্সটেন্ড করেছি আর কি। তো যে যখন অ্যাক্টিভ হবে এই 10 ঘন্টা সময়ের মধ্যেই আপনাকে ওই দ্রুত আমাদের ওয়েবসাইটে প্রবেশ করে আমাদের পরীক্ষাতে অংশগ্রহণ করতে হবে। আমাদের সকল পরীক্ষা আমাদের ওয়েবসাইটে অনুষ্ঠিত হচ্ছে, www.jobmasterbd.com। আমাদের ওয়েবসাইটে গিয়ে আপনারা আমাদের ওখানে যে এক্সাম সেকশনটা আছে, মানে মক টেস্ট শুরু করুন, ওখানের মধ্যে ক্লিক করবেন, দেখবেন আমাদের এক্সাম সফটওয়্যারটা ওপেন হয়ে গেছে। তো সেখানে আমাদের পরীক্ষাগুলো শো করবে। তো যেই পরীক্ষাগুলা মানে একদম লেটেস্ট পরীক্ষা, যেমন আজকের পরীক্ষাটা, এটা হয়তো আজকে আপলোড করা হবে, কিন্তু আপনি অংশ নিতে পারবেন আগামীকালকে 10টা থেকে পরবর্তী দিন দুপুর 12টার মধ্যে, ঠিক আছে? সো এর পরে যদি আপনি অংশ নেন তাহলে কিন্তু সেটা পসিবল না। তবে হ্যাঁ, আপনারা যারা আমাদের ওয়েবসাইটে অলরেডি রেজিস্ট্রেশন করে ফেলছেন তাদেরকে কিন্তু আমরা আমাদের এক্সাম ব্যাচের এক্সেসটা দিয়ে দিব। যারা আমাদের এক্সাম ব্যাচের মধ্যে যুক্ত থাকবেন তারা যে কোনো সময় যে কোনো টাইমে গিয়ে পরীক্ষা অংশ নিতে পারবেন, ঠিক আছে? সো আজকের জন্য এখানেই আমি রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।